এই যে সিনেমায় দেখায় পুতুলের মধ্যে একটা শয়তান বা ভূত বা প্রেত যাই বলো সেটা আছে। এবার বিষয়টা হলো এটা কি সত্যি? আমাদের পৃথিবীতে প্রত্যেকটা এলিমেন্ট না এনার্জিকে স্টোর করে। পুতুল বলো বা যে কোনো অবজেক্ট, এরকমও দেখা গেছে যে কোনো হসপিটালে কোনো একটা বেডে যদি রোগী মারা যায়, কন্টিনিউয়াসলি এরকমও হতে পারে যে সেই বেডে কোনো সুস্থ পেশেন্ট এলেও সে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। কোনো মৃত মানুষের ব্যবহৃত কোনো জিনিসই দ্বিতীয়বার ইউজ করা উচিত না, সেটা ফেলে দেওয়াটাই বেটার। এবার হ্যাঁ, আজকের দিনে সোনার জিনিস কেই বা ফেলে দেবে, তাই না? আমরা কেউ কিন্তু খুব ফোকাস, খুব কনসেন্ট্রেশন দিয়ে আয়নাকে দেখি না। আমরা দেখলাম মানে সামনে গেলাম, আয়নার সামনে চুল আজরালাম, ঠিক আছে, নিজেকে একটু দেখলাম, দেখে সরে যাই, মুভ করে যাই। বাট আমরা কিন্তু খুব ফোকাস বা খুব কনসেন্ট্রেশন দিয়ে নিজেকে দেখি না। দ্য মোমেন্ট তুমি বুঝতে পারছো যে তুমি খুব কনসেন্ট্রেশন দিয়ে অনেকক্ষণ ধরে নিজেকে দেখছো, সেটা একটা সিমটমস। তোমার বুঝে যাওয়া উচিত কেউ তোমার মধ্যে দিয়ে নিজেকে দেখার চেষ্টা করছে। এই ঘর থেকে আয়না তুলে নিয়ে রেখে দিয়েছে পাশের ঘরে। আয়নাটা ছিল ওর ডান দিকে, ওর বেডের ডান দিকে। যখন ও ঘুম থেকে উঠেছে দেখছে আয়না ওর সামনে এরকম দাঁড়িয়ে রয়েছে। মানে ঘুম থেকে উঠেই ও সবার প্রথম নিজের মুখ দেখতে পেয়েছে আয়না। আর যেটা সব থেকে খারাপ জিনিস, ঘুম থেকে উঠে কখনো আয়নায় নিজের মুখ দেখতে নেই। আর যখন ও আয়নায় মুখটা দেখেছে, এখান থেকে এতখানি পুরো আঁচড়। যখন আমরা ডেড বডির সাথে যাচ্ছি তখন যে হাসি ঠাট্টা তামাশা এই জিনিসগুলো হয়, অনেকে নেশা করে, শ্মশান যাত্রীরা অনেকে নেশা করে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে, দেখবে অনেকে খেতে বারণ করে। এক্ষেত্রে না আত্মার কষ্ট হয়, এগুলো দেখে আত্মার কষ্ট হয় যে আজকে এরাই তো আমার নিজের, ঠিক আছে, তো আমার অন্তিম পর্যায়ে এসেও এই মানুষগুলো আমার জন্য কিন্তু ভাবছে না। মেয়েটা দেখছে ফ্লোট করে ওর দিকে ওই 5টা ফিগার এরমভাবে গোল হয়ে পুরো বিছানাটাকে ঘিরে নিল। 2টো ফিগার, আমি এন্টিটি বলবো না কারণ আমি শিওর নই যে ও অ্যাকচুয়ালি কাকে দেখছিল। 2টো ফিগার ওর হাতের ওপর প্রেশার ক্রিয়েট করতে শুরু করলো। মানে দুজন বিছানার দু সাইড থেকে 2টো হাতকে চেপে ধরেছে, দুজন 2টো পা চেপে ধরেছে, আর একজন ওর সাথে ইন্টারকোর্স করছে। সেটা মেয়েটা পুরো প্রপার ফিল করেছে। অরিত্রর সাথে আপনারা যেরকম এপিসোড চান, এই এপিসোডটা সেরকমই। অরিত্র বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে এই পডকাস্টে, যেরকম অরিত্র প্রথম পডকাস্টে আলোচনা করেছিল। আপনাদের কি কি মানা উচিত, কি কি মানা উচিত নয়, এই সব কিছু এই পডকাস্টে ভরে ভরে রয়েছে। সাথে 2টো ভৌতিক ঘটনা, যে ঘটনা 2টো শুনলে আপনারা ভয় পেতে বাধ্য। তাই বেশি দেরি করব না, আজকে আমাদের গেস্ট অরিত্র বেরা। অরিত্রর কাছ থেকেই জেনে নেব এই সব কিছু বিষয় এবং 2টি ভৌতিক ঘটনা। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। অরিত্র বেরা অন ইউটিএস। অরিত্র বেরা আবার ব্যাক করেছে আমাদের চ্যানেলে। আমি মাঝে মাঝে ভাবি যে দর্শকের প্রত্যেকটা দেখবে তুমি চ্যানেলের ম্যাক্সিমাম কমেন্টে হচ্ছে অরিত্রদাকে আনো। এখনো হচ্ছে সেটা? হ্যাঁ, এখনো হয়। মানে তুমি আর শুভম দা, তুমি চেনো শুভম দাকে আনো। আজকাল মানুষের একটা হয়ে গেছে যে মানুষ এমন কিছু ঘটনা শেয়ার করছে, মানে বা যেগুলোকে ঘটনা বলে প্রিটেন্ড করছে, ঠিক আছে, অডিয়েন্স খুব সহজে ধরে ফেলছে ব্যাপারটা, ঠিক আছে। এবার দেখো, আমার কাছেও অনেকে ঘটনা দেয় বা ঘটনা আমরা কালেক্ট করছি বা শোনাচ্ছি, আমার যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো জেনুইন, অথেন্টিক বা অরিজিনালিটি রয়েছে, আমি সেগুলোই শোনানোর চেষ্টা করছি। এবার অনেকে কি করছে, জাস্ট আমি পডকাস্টে আসবো, 10টা মানুষ আমাকে শুনবে বা আমি একটু ফেমাস হব, এই ট্রেন্ডে গা ভাসানোর জন্য অনেকে ভৌতিক পডকাস্টে চলে আসছে, যেখানে হয়তো আরও 5টা জায়গা থেকে আমি শুনলাম বা কিছু এরকম। আমি বলতে চাইছি না ব্যাপারটা খুব কন্ট্রোভার্সিয়াল, বাট স্টিল কিছু এপিসোডস এরকম আমারও চোখে পড়ে, তো এই কারণে শুনে নেওয়াটা বেটার। বাট আমার ক্ষেত্রে তুমি শুনছো না, দ্যাট ইজ মাই ফরচুন। সেটা তো ভরসা আছে, সেটা ভরসা আছে। বাট আমার মনে হয় অন স্পট বসে শুনলে বেশি ইয়ে হয় না। আমিও শুনি না, ও আলাদা লোক আছে তারা শোনে। বাট কি করা যাবে, কেউ যদি এখন মানে অনেক সময় হয় সবার পক্ষে তো সব গল্প শোনা সম্ভব নয়। এবার কাউকে যদি আমি বলছি যে হ্যাঁ তুমি এইটা করে আসো, এইটা তোমার খামতি আছে, আমার টিম থেকে বলছে এটা তোমার খামতি আছে, এটা ঠিক করে আসো, তারপরেও যদি সেটা না করে, সেটা আমাদের দোষ না। যাই হোক, সেটা হয়ে গেছে, এখন আর বলে লাভ নেই। এবার আমরা একটা ঘটনা শুনি তোমার কাছে, তারপর আমরা এই বিষয়টা আবার কন্টিনিউ করব, ঠিক আছে? তো ঘটনা বলতে গেলে বেশ কিছুদিন বলবো না, এটা মাস 3 আগে আমার ফেসবুক পেজে একটা মেসেজ আসে যে দাদা আমি এরকম একটা ঘটনা, আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমার সাথে আমি শেয়ার করতে চাই।
খুব ভালো কথা, ঠিক আছে, তুমি ঘটনাটা লিখে পাঠাও। এবার বেসিক্যালি অনেকেই না লিখতে চায় না, ঠিক আছে, তো তারা ভয়েস মেসেজ করে পাঠায়। তো দেখলাম যে সে আমায় রিপ্লাই করলো যে দাদা ঘটনাটা বেশ খানিকটা বড়, তো আমি লিখতে পারবো না, আমি তোমাকে ভয়েস নোট করে পাঠাচ্ছি। বললাম ঠিক আছে, খুব ভালো কথা। এই ঘটনাটা হচ্ছে আগরপাড়ার, ঠিক আছে, সোদপুর আগরপাড়া, আগরপাড়ার। তো মেয়েটা আমাকে দেখলাম একদিন পর একটা ভয়েস নোট পাঠিয়েছে, সেটা 8 থেকে 9 মিনিটের। আমি মনে মনে ভাবলাম যে এই যে বললো এত বড় একটা ঘটনা, তো অডিওটা আমি যে শুনলাম, শুনে আমার বেশ হালকা একটু ভয় লাগলো যে হ্যাঁ বেশ ভয় আছে, এটা করা যেতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি রাজি হলাম না, তার কারণ মানে তখন রাজি হয়নি না, মানে তখন আমি অতটা ইন্টারেস্ট দেখানি, কারণ আমি হচ্ছে 8 থেকে 9 মিনিট, এটাকে যদিও আমায় রেকর্ডিংয়ের থ্রুতে ঘটনাটা শোনায়ও, তাহলেও গিয়ে দাঁড়াবে হয়তো হার্ডলি 15 থেকে 20 মিনিট, আর আমি এত কম লেন্থের এপিসোড বানাই না। তো ন্যাচারালি আমি তাকে রিপ্লাই করি যে ঠিক আছে আমি ভেবে দেখছি। তার সাথে আর হয়নি, করা হয়ে ওঠেনি। আবার দেখছি যে বেশ কিছু দিন বা কয়েক সপ্তাহ পর সে আবার আমার সাথে কন্ট্যাক্ট করে। বললাম হ্যাঁ 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 আমি করবো, ঠিক আছে, মানে আমি ভুলেই যাচ্ছি, মানে ওর যে এপিসোডটা করবো আমি বলেছি, ন্যাচারালি এটা হয় না। আমি ধরো আজকে তুমি আমায় পাঠালে, তোমারটা পড়ে যদি আমার ভালো লেগে যায়, আমি আগে তোমারটা করবো, দেন আমি অন্য ঘটনায় শিফট করবো। এবার তোমারটা পড়ার সাথে সাথে আমি আরও 3-4টে ঘটনা পড়ে নিই, যেটা ভালো লাগবে আমি সেটাকেই চুজ করি। দেন ওটা করার পর, মানে একবার যদি আমি সিলেক্ট করে নিই যে হ্যাঁ আমি তোমারটা করবো, দেন তারপর আমি ওটা করার পরেই আমি অন্য ঘটনাতে শিফট করি। তো কী হলো, এরম করে করে 2-3 মাস গেল, ঠিক আছে। করতে করতে হঠাৎ করে গত সপ্তাহে আমি অফিস যাওয়ার সময় আমি আবার অডিওটা শুনি, না একবার শুনি দেখি কি ঘটনাটা, আর একবার বোঝার চেষ্টা করি। তো শোনার পর আমার মনে হলো যে না, একে রেকর্ডিংয়ে একবার করা যেতে পারে। তো দেন আমি ফোন করে আমি জিজ্ঞেস করলাম যে তোমার ঘটনাটা কতক্ষণের। বলছে যে দাদা আমি যদি ঘটনাটা পুরো এলাবোরেট করে বলি, আমি বললাম তো তোমাকে তো অবশ্যই এলাবোরেট করেই বলতে হবে। তো আমি যদি এলাবোরেট করে বলি তাহলে 50 মিনিট মতন হয়ে যায়, 45 মিনিট থেকে 50 মিনিট হয়ে যায়। বললাম ঠিক আছে, তাহলে আমরা এই ডেটে রেকর্ড করব। আমি না এক্সপেক্ট করিনি, বিশ্বাস করো, যে ঘটনাটা এরকম হতে পারে। একটা ক্লাস 11-এর মেয়ে, পড়াশোনা করে, স্কুল যায় এভরিডে, খুব ভালো স্কুল যায়, নর্মাল লাইফ লিড করছে। হঠাৎ করে একদিন, আর এবার মেয়েটার হ্যাবিট হচ্ছে ও দিনের বেলায় মানে সকালবেলাটাই ঘুমোয়, রাতের বেলাটা পড়ে, 2-3টে অবধি মেয়েটা রাতের বেলাটা পড়ে। তো খেলাধুলা করে এসেছে, টিভি দেখেছে, পড়তে বসেছে। ঠিক রাত্রির 11:30টার সময় বলছে যে ওর এত ঘুম পাচ্ছে যে মানে 5-6 দিন না ঘুমোলে মানুষের যে ঘুমটা পায়, ওর ওরকম হঠাৎ করে ঘুম পেতে শুরু করেছে। তুমি বিশ্বাস করবে না, ঘটনাটা শুনতে শুনতে আমার মনে একটাই প্রশ্ন এসছে যে ঘটনাটা শুরুটা হলো কোথা থেকে। প্রত্যেকটা জিনিসের পেছনে কিছু একটা রিজন থাকে, আমি কোনো রিজন খুঁজে পাইনি। লাস্টে যেটা বললো সেটা আনএক্সপেক্টেড ছিল। তো বেসিক্যালি ও আমাকে বললো যে এরকম প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো ওর মাকে বললো যে মা আজকে আমি আর পড়তে পারবো না, ঠিক আছে, আমার ঘুম পেয়েছে। তোর মা বললো ঠিক আছে, একটা দিনেরই তো ব্যাপার, ঠিক আছে আজকে ঘুমিয়ে পড়। এবারে হচ্ছে রাত্রি তখন বাজে 1:30 কি 1:45, মানে মেয়েটা পরে যখন ঘুমটা ভেঙে গেছে তখন 3:30 অলরেডি বেজে গেছে। তো তার আগের ঘটনা, 1:30 কি 1:45, হঠাৎ করেই মেয়েটা ঘুমের মধ্যে দেখছে, মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চোখ খুলে যায় না, খুলে দেখছে প্রায় 12 থেকে 15 ফুট হাইটের 5টা মানুষ ওর বিছানাটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। প্রথম কয়েক মিনিট ওর মনে হয়েছে ওটা স্লিপিং প্যারালাইসিস, কারণ ও দেখতে পাচ্ছে বাট ও কোনোরকমভাবে মুভ করতে পারছে না, ঠিক আছে, ও দেখতে পাচ্ছে কোনোভাবে মুভ করতে পারছে না। ওর মাকে ডাকার চেষ্টা করছে, ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ও বুঝেছে ওটা স্লিপিং প্যারালাইসিস। কিন্তু স্লিপিং প্যারালাইসিস পরে যে ঘটনাটা আমি তোমায় বলতে যাচ্ছি, এটা কোনোভাবে স্লিপিং প্যারালাইসিসে এই জিনিসটা হয় না। মেয়েটা দেখছে ফ্লোট করে না, ফ্লোট দেখবে হেঁটে আসা একরকম মোশানে হয়, কেউ যদি ফ্লোট করে তোমার দিকে এগিয়ে আসে সে তার মোশানটা আর এক রকমের হয়। ফ্লোট করে ওর দিকে ওই 5টা ফিগার এরকমভাবে গোল হয়ে পুরো বিছানাটাকে ঘিরে নিল। আচ্ছা, ঠিক আছে, দুটো ফিগার, আমি এন্টিটি বলবো না কারণ আমি শিওর নই যে ও অ্যাকচুয়ালি কাকে দেখছিল, সেটা আমি পরে আসছি। দুটো ফিগার ওর হাতের ওপর প্রেশার ক্রিয়েট করতে শুরু করলো, মানে দুজন বিছানার দু সাইড থেকে দুটো হাতকে চেপে ধরেছে, দুজন দুটো পা চেপে ধরেছে, আর একজন ওর সাথে ইন্টারকোর্স করছে। সেটা মেয়েটা পুরো প্রপার ফিল করেছে। আচ্ছা, এরকমভাবে একে একে করে 5 জন সেম কাজ করেছে, এক করে। মানে মেয়েটা ওই টাইমে 5 বার সেম ফিল পেয়েছে উইদাউট কনসেন্ট,
ঠিক আছে, মানে একটা মানুষ রেপড হলে যে ফিলিংসটা সেই মেয়েটার, সেই ফিলটা একই রাতের মধ্যে বারবার করে হচ্ছে। 5 জন এন্টিটি 5 বার একই সময় সেই মেয়েটাকে টর্চার করছে। ঠিক 3:25 বাজে মেয়েটার ঘুম ভেঙে যায়। যদি ওর স্লিপিং প্যারালাইসিস হতো, যদি ও স্বপ্ন দেখতো, তাহলে ওর পেটের তলা থেকে হাঁটু অবধি যন্ত্রণা থাকতো না। ঠিক আছে, তো ও উঠে দেখছে, ও উঠে বসতে পারছে না, বুঝলে? তো উঠে বসতে পারছে না, তো ও না প্রথমে তখনও নিজেকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে ও স্বপ্ন দেখেছে। এরকম না যে প্রথমেই ভয় পেয়ে গেছে, সামথিং লাইক দ্যাট, এরকম কিচ্ছু নয়। ও ভাবছে যে স্বপ্নই দেখেছে। তো মেয়েটা বলছে যে পরের দিন যখন ওর মাকে সকাল হতেই ঘটনাটা বলে যে মা গতকাল রাতে আমার সাথে এই জিনিসটা ঘটেছে। ঠিক আছে, ওর মা বলছে যে তুই বেশি সিআইডি দেখা বন্ধ কর। ওদের বাড়িতে নাকি খুব সিআইডি ফিআইডি চলতো, এটা 2017-র ঘটনা বলছি। তো প্রচুর সিআইডির এপিসোড, তো তুই সিআইডি দেখা বন্ধ কর, তুই দেখছিস বলে, তুই এইসব ভাবছিস বলে তোর হয়তো এই জিনিসগুলো মনে পড়ছে। কারণ ন্যাচারালি আমাদের মা বাবারা এটাই ভাবে যে আমরা স্বপ্নে ওটাই দেখি যেটা নিয়ে আমরা সারাদিন ধরে ভাবছি, বা ঘুমোতে যাওয়ার আগে আমরা যেটা নিয়ে ভাবছি, তো আমরা সেটাই স্বপ্নে দেখি। ও বললো ঠিক আছে। পরের দিন মেয়েটা স্কুল যেতে পারিনি। ওকে, সারা দিন ও নর্মাল ছিল, সারাটা মানে পরের দিন, এটা সেকেন্ড ডের কথা বলছি, ও নর্মাল ছিল। নর্মাল থাকতে থাকতে খাওয়া দাওয়া সব কিছু করে আবার রাতের বেলায় ঠিক 10:30-11টা বেজেছে, ওর মারাত্মক ঘুম পেয়েছে। মারাত্মক, মানে বলছে আমি চোখ টেনে রাখতে পারছি না। আবার ওর মায়ের কাছে গিয়ে বলছে মা আমি আজকে আর পড়তে পারবো না, আমাকে ঘুমোতেই হবে। ও তখন মনে পড়েছে যে গতকাল রাতেও তো এই সেম জিনিসটা হয়েছিল আমার সাথে। ঠিক আছে, তো তখন ওর মা বলছে তোর কিন্তু প্রত্যেক দিনের নাটক হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে, তুই পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য এই কাজটা, এই কথাগুলো বলছিস। বলছে না মা বিশ্বাস করো আমি পারছি না, আমি চোখ খুলেই রাখতে পারছি না। বিছানাতে গেছে ইউজুয়ালি, আবার ঘুমিয়ে পড়েছে। এবার দেখছে যে হঠাৎ করে আবার সেম জিনিসটা সেম টাইমে, অ্যাট দ্য সেম টাইম, এবার ওর ওপর টর্চারটা বেড়ে গেছে। কীরকম বেড়ে গেছে? ওকে ফিজিক্যালি হার্ম করছে ওর ঘুমের মধ্যে। ঠিক আছে, মানে হাত ফাত মুচকে দিচ্ছে, পা মুড়ে দিচ্ছে। মানে এরপর যেটা আসবো, মানে যেটা মেয়েটার মাটা দেখেছে, সেটা শুনলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে সেম, পরপর 5টা এন্টিটি 5 বার ওর সাথে ইন্টারকোর্স করে। ওকে, মেয়েটা অদ্ভুতভাবে রোগা হয়ে যায়। ঠিক আছে, ওই কয়েকদিনের মধ্যে। এটা আমি তোমার সেকেন্ডের ইনসিডেন্টটা বলছি। এবার মেয়েটা আবার ওর মাকে জানায় যে মা এরকম কিন্তু হচ্ছে। বলছে ঠিক আছে, কালকে রাতের বেলায় তুই জেগে থাকবি, তোকে ঘুমোতে হবে না, তুই ঘুমিয়ে পড়লেই তো এরকম হচ্ছে, তুই জেগে থাকবি। এবার বলছে ঠিক আছে, তাহলে আমরা 2জন মিলে সিনেমা দেখব। ওর মাকে বলেছে আমরা 2জন মিলে সিনেমা দেখব। বলছে যে ঠিক আছে। তো সিনেমা দেখতে দেখতে অনেকক্ষণ ধরে জাগিয়ে রাখার পর বলছে ও ঘুমিয়ে মানে নেতিয়ে পড়ছে বিছানায় রীতিমতো। ওর মা ওকে চড়ফড় মেরে রীতিমতো জাগিয়ে রাখছে, বাট স্টিল একটা সময়ের পর গিয়েও ঘুমিয়েই পড়েছে। এই যে ও ঘুমোতে যায়নি টাইম মতন, এই যে দেরি হয়েছে, এই দেরিটা হওয়ার জন্য ওর ওপর টর্চার আরও বেড়ে গেছে। ঠিক আছে, মানে ওরা রীতিমতন হয় না অ্যাবিউজ করে না, ওরা রীতিমতন অ্যাবিউজ করছে, মানে ওর হাত পা মুচড়ে দিচ্ছে। ঠিক আছে, মানে ও সেই পেনটা ফিল করতে পারছে মেয়েটা। ঠিক আছে, মেয়েটা বলছে ঘুমের মধ্যে, বলছে কি আমার মনে হচ্ছে যে ওর পেটের ওপর বসে ওর বুকের ওপর মারছে কেউ, ওর পেটের ওপর বসে ওর বুকের ওপর মারছে। ওই কন্ডিশানে ওর হাত দুটোকে শক্ত করে চেপে ধরে রাখা হয়েছে, ওর পা চেপে ধরে রাখা হয়েছে, আর ওকে ফোর্সফুলি ইন্টারকোর্স করা হচ্ছে। ঠিক আছে, ওর মা এবার যে জিনিসটা দেখেছে সেটা হচ্ছে, ওটা ও তো মানে ফিল করছে, ও ঘুমিয়ে পড়েছে, মানে ওকে ওর মা প্রচুর জাগানোর চেষ্টা করেছে, বাট ও ঘুমিয়ে পড়েছে, স্টিল ও ঘুমিয়ে পড়েছে, ও ওটা ফিল করছে। এবার ওর মা যেটা দেখেছে সেটা হচ্ছে যে ওর বডি পুরো স্টিফ, মেয়েটা বিছানায় শুয়ে আছে, মেয়েটার বডি পুরো স্টিফ, মাথা পুরো স্ট্রেট হয়ে গেছে এরকম। ঠিক আছে, দুটো হাত শুধু মুভ করছে আর দুটো পা শুধু মুভ করছে, পুরো বডিটা স্টিফ, বিছানায় শুয়ে রয়েছে। এটা ওর মা দেখে, এটা ওর মা দেখছে। তখন ওর মায়ের ডাউট হয়েছে যে না, মেয়ে তো মিথ্যে কথা বলছে না। ওর মা কী করেছে, সাথে সাথে ওদের ঘরের সিংহাসনে গঙ্গার জল ছিল, গঙ্গার জলটা এনে ওর গায়ে ছিটিয়ে দিয়েছে। যখন ছিটিয়ে দিয়েছে, মেয়েটার ঘুমটা সাথে সাথে ভেঙে যায়। ঠিক আছে, এর সাথে সাথে মেয়েটা কান্নাকাটি শুরু করে দেয়, যেহেতু এবার ওর মাও বুঝতে পেরেছে জিনিসটা। তো পরের দিন ডিসাইড হয় যে ওর মাসির একজন চেনাশোনা অ্যাস্ট্রোলজার আছে যিনি বেহালাতে বসেন। আমার কাছে সেই অ্যাস্ট্রোলজারের নাম্বার নেই, আমি আগে থেকেই বলে দিচ্ছি, বা সেও আমাকে দেয়নি যে আমার সাথে কল রেকর্ডিংটা শেয়ার করেছে। ঠিক আছে, তো
সে অ্যাস্ট্রোলজারের কাছে ওর মাসির মানে ফ্যামিলি অ্যাস্ট্রোলজার হয় না, তো তার মাসির এরকম একজন অ্যাস্ট্রোলজারের সাথে চেনাশোনা আছে। তো চেনাশোনা থাকতে ওর মা বলে যে আমি অ্যাস্ট্রোলজারের সাথে একটু কথা বলবো। বলছে যে ঠিক আছে, উনি তো এখন নেই, তো কী হয়েছে। তখন যখন ওর মা পুরো ঘটনাটা বলছে ঠিক আছে তাহলে তুই ফেলে রাখিস না, অ্যাপয়েন্টমেন্ট আমরা একটা নিয়ে নিচ্ছি। তো তখন ওরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করে, তো জানতে পারে ডক্টর 3 থেকে 4 দিন পর, অ্যাস্ট্রোলজার 3 থেকে 4 দিন পর আসবে। তো মেয়েকে তো এরমভাবে ফেলে রাখা যায় না। তো কোন যেন জায়গাটা বললো, কামারহাটির আগে, মানে তোমার যদি ওই দিক থেকে আসো, লাইক আমি তোমাকে বলছি মেয়েটার বাড়ি হচ্ছে আগরপাড়া, তা আগরপাড়া থেকে টুয়ার্ডস কামারহাটির দিকে আসতে কামারহাটির আগে একটা জায়গা আছে, কি প্রবক্তা না কিছু একটা মেয়েটা বললো এরম জায়গাটার নাম। ওই জায়গায় ওখানে একটা মসজিদ আছে, যেই মসজিদে ওরা যেতে গেছে, মেয়েটাকে নিয়ে গেছে। তো ওকে কিছু একটা হয়তো দিয়েছিল, সে মসজিদে মেয়েটার মায়ের সাথে কথা হয়েছে, বাট মেয়েটার সাথে কেউ কথা টথা বলেনি। বলেছে যে ওর ওরকম কিছু না, ওকে জল ফল দিয়েছে কিছু একটা, গোলাপ জলের সাথে কিছু একটা জল মিশিয়ে মন্ত্রফন্ত্র পড়ে, ওদের আয়াতুল কুরসি থাকে না, সেই সব পড়ে হয়তো ওই জলটা বলেছে ওকে খাওয়াতে। তো যখন সেদিন রাতের বেলার ঘটনা, রাতের বেলায় ইউজুয়ালি মেয়েটা আবার ঘুমিয়ে পড়েছে। এবার ওর মা লাইট জ্বালিয়ে ওর পাশে বসে রয়েছে। ওর মা দেখছে ঘড়িতে যখন 1:40, ওর মেয়ের কোমরটা, মানে হাতটা প্রথমে এরকম ছিল, দুটো হাত এরকম স্টিভ হয়ে রয়েছে, পা দুটো স্টিভ, ঠিক আছে, মানে শুধু পায়ের পাতা আর হাতটা এরকম, মানে কেউ যখন না দেখবে বাঁধন ছাড়ানোর চেষ্টা করে না, ঠিক ওরকম, হ্যাঁ মানে এরকম, বাট ছাড়াতে পারছে না, বডিটা পুরো স্টিভ। কোমরটা আস্তে আস্তে বিছানা থেকে উঠে যাচ্ছে, ঠিক আছে, কোনো সাপোর্ট ছাড়া, মাথা আর পা বিছানার সাথে লেগে রয়েছে, কোমরটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কোমরটা যে উঠে যাচ্ছে, খানিকক্ষণ স্টে করে গেছে কোমরটা, ওকে, দিয়ে কোমরটা আপ ডাউন করছে, বুঝতে পারছো আমি কি বলছি? কোমরটা বিছানার সাথে আপ ডাউন করছে, স্লোলি 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 আপ ডাউন করছে, ঠিক আছে। ওর মা ওটা দেখে ভয় পেয়ে যায়। ওর মা কী করে, সাথে সাথে ওই যে গোলাপ জলটা যেটা দিয়েছিল ওটা ওর গায়ে ছিটিয়ে দেয়। যখন ছিটিয়ে দেয়, দেখে মেয়েটার কোমর বিছানা থেকে এই হাইটে উঠে গেছে, টর্চার লেভেলটা আরও বেড়ে গেছে। এবার মেয়েটা যেটা ফিল করেছে সেটা হচ্ছে যে ওকে একসাথে 3জন স্পিরিট বা 3জন এন্টিটিস যেটাই ছিল ওই অত বড় বড়, ওকে রীতিমতন অ্যাবিউজ করতে করতে 3জন একসাথে ওর সাথে ইন্টারকোর্স করেছে সেদিন, ঠিক আছে। আমি বুঝতে পারিনি, এই ঘটনাটা শুনে একটা জিনিস আমি বুঝতে পারিনি যে এদের মোটিভটা কী ছিল, এদের অ্যাকচুয়াল মোটিভটা কী, যে কী কারণে একটা মেয়েকে এরকমভাবে, এই যে টর্চার লেভেলটা, আমার এটা সিরিয়াসলি আমার আউট অফ মাই অ্যাবজর্বিং ক্যাপাসিটি, ঠিক আছে। তখন ওর মা যখন দেখছে যে গোলাপ জলটা দেওয়ার সাথে সাথে এর যে হার্মফুল লেভেলটা এতটা বেড়ে গেছে, ওর মা সাথে সাথে আবার গঙ্গার জল ছিটিয়ে দেয়, তখন মেয়ে নর্মাল। পরের দিন মেয়েটাকে নিয়ে চলে যায় বেহালাতে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, চলে যায় বেহালাতে। বেহালাতে যখন নিয়ে যায়, তার মাঝখানে মোস্ট প্রবাবলি আরও একদিন ওই ঘটনাটা ঘটেছিল, কারণ খুব সম্ভবত মেয়েটা আমাকে যা বললো 2 থেকে 3 দিন পর হয়তো বেহালাতে নিয়ে গেছিলো, তার মাঝখানে ওরকম ঘটনাটা ঘটেছিল। কারণ যখন ঘুমটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে, মানে ঘুমটা ভেঙে যাওয়ার পরের দিন টর্চারটা আগের দিনের থেকে অনেক বেশি হচ্ছে। আর যখন যেই দিন ওর ঘুমটা ভেঙে যাচ্ছে তারপরে কিন্তু ও যখন ঘুমোচ্ছে ওর কোনো প্রবলেম নেই, বুঝতে পারলে, ওই টাইমটা মানে একবার যদি ছেড়ে দিচ্ছে তখন আর কোনো প্রবলেম নেই, কিন্তু যখন ধরছে তখন লিটারেলি অত্যাচার করছে মেয়েটাকে। তারপর যখন নিয়ে যায়, ওখানকার অ্যাস্ট্রোলজার দেখে বলে যে তোমাদের মেয়েকে তো বান মারা হয়েছে, আউট অফ দ্য কনটেক্সট, ঠিক আছে, তোমাদের মেয়েকে তো বান মারা হয়েছে। বলছে বান মারা হয়েছে মানে, ওদের ফ্যামিলিতে এই ঘটনা, এইসব টার্ম, এইসব কথাবার্তা প্রথম। এর আগে কোনোদিন ওদেরকে কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে যেতে হয়নি, আর কেউ এরকম কথা বলেও নি যে বান মারা হয়েছে বা কিছু। তো ওকে একটা মহামৃত্যুঞ্জয় কবচ দিয়েছে আর বলেছে যে এরকম কিছু রেমেডিস দিয়েছিল। তো মহামৃত্যুঞ্জয় কবচটা যখন ও পড়ে এসছে বাড়িতে আসার পর থেকেই মেয়েটা ভীষণ আইরিটেড ফিল করছে, মানে ভীষণ বিরক্ত দেখাচ্ছে। তো বলছে যে আমি এসব কবচ পড়বো না, পড়তে পারবো না, ঠিক আছে, এমনিতেই এসব পড়ে কিছু হয় না, তুমি তো এত কিছু করছো, গোলাপ জল গায়ে দেবে না আমার, ঠিক আছে, তোমরা যত বেশি এগুলো করো আমাকে আরও বেশি টর্চার করে, আমি মনে হয় বাঁচবো না। মেয়েটা এই সমস্ত কথাবার্তা বলছে। সেদিন রাতেও ইউজুয়ালি সেম কেস, একই ঘটনা, ঠিক আছে। মানে মেয়েটা এটা ফিল করছে যে ওর আশেপাশে এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেউ ওকে কিছু করছে না। মহামৃত্যুঞ্জয় কবচটা ছিল, কেউ কিচ্ছু করছে না, এসে দাঁড়িয়ে রয়েছে, আর সারা রাতও ঘুমোতে পারছে না।
এই ঘটনার ফলে একটা এমন স্টেজে চলে গেছিলো মেয়েটা রাত হলে ঘুমোতে ভয় পেত, টায়ার্ড থাকলেও ঘুমোতে ভয় পেত, মানে যখনই ঘুমোচ্ছে ওর সাথে ওই ঘটনাটা ঘটছে। ওর মধ্যে এমন একটা আতঙ্ক চলে এসেছিলো যে ওর দিনের বেলাতেও খালি মনে হচ্ছে যে কেউ হয়তো ওই ঘরের মধ্যেও কেউ ফলো করছে। মানে ধরো আমি এখানে বসে আছি, বসে থাকতে থাকতে আমি হয়তো কন্টিনিউয়াসলি ওদিকে তাকাচ্ছি, যেন আমি ফিল করছি যে কেউ কন্টিনিউয়াসলি ওদিক থেকে আমাকে দেখছে। মেয়েটার মধ্যে এরকম একটা আতঙ্ক চলে এসেছিলো। তারপর 2 দিন যেতে না যেতে, ওই কবচ পড়ার পরে 2 দিন যেতে না যেতে ওর সাথে আবার সেম জিনিস স্টার্ট হয়, বাট এবার আরও রুথলেস, আরও বেশি নোংরাভাবে। কবচটা তখন ছিল, ঠিক আছে, আরও বেশি নোংরাভাবে। সেটা হয়তো ঘটনাটা যখন তোমরা কল রেকর্ডিংয়ে শুনবে তখন তোমরা বুঝতে পারবে। আমি হয়তো ওর মতন ডেসক্রাইব করতে পারছি না, বাট দ্য থিং ইজ যে তার 2 দিন পর ওর সাথে যেটা হয় সেটা হচ্ছে ওর মনে হচ্ছে যে ওকে বিছানা থেকে কেউ টেনে তুলে নিয়ে যাচ্ছে, ওকে। আর ওই যে 5টা এন্টিটি একসাথে অ্যাক্টিভ, 5টা এন্টিটি প্রত্যেকে একসাথে অ্যাক্টিভ সেই কাজটাতে, ঠিক আছে। ওর লিটারেলি হয়তো জীবনটা বেরিয়ে যাবে। মানে তুমি একটা নর্মাল সাধারণ মানুষের পক্ষে জিনিসটা ফিল করতে পারছো কিরকম প্যাথেটিক। তো তারপর মেয়েটা পরের দিন উঠে ওই কবচটা খুলে ফেলে দেয় যে আমি এসব পড়বো না। আলটিমেট আমাকে তো আরও বেশি কষ্ট ভোগ করতে হচ্ছে এইসব জিনিস যদি আমি ইউজ করছি। তো তারপর ওর মা ওকে নিয়ে যায় হচ্ছে কামারহাটিতে কোনো একটা মসজিদে, বড় কোনো একটা মসজিদ আছে। তো সেখানকার যে ইমাম সে বলছে খুব ভালো একজন মানুষ, ঠিক আছে। তো সে ওকে মসজিদে ঢুকতে দেয়নি, ওকে বাইরে একটা চায়ের দোকান আছে সেখানে সেই ইমাম বসেছিলেন, আর উনিও মানে মেয়েটার সাথে কথা বলছেন। তো দেখে ওকে বলা হয়েছে যে ওর ওপর পিশাচ চালনা করা হয়েছে, ওকে। কে করেছে সেটা বলেনি, বলছে আমি যেটা করে দিচ্ছি তাতে এই প্রবলেমগুলো আর হবে না, তবে যেতে টাইম লাগবে এই জিনিসটা, তো এই প্রবলেমগুলো আর হবে না। আর কিছু হয়তো দিয়েছিল, জল পড়া, ফল পড়া, এসব কিছু হয়তো দিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো তারপর ওইগুলো নেওয়ার পর ওকে বলেছিল যে ওর ফ্যামিলিরই কোনো একজন রিলেটিভ যে আছে সেই হয়তো ওকে এটা পাঠিয়েছে। এই জিনিসগুলো হতে থাকলে, কন্টিনিউয়াসলি চলতে থাকলে ও রক্তশূন্যতায় মারা যাবে। আচ্ছা, ঠিক আছে। তো সেই কারণে মানে ওকে মেরে ফেলার জন্যেই পাঠানো হয়েছে। কোনো একটা প্রপার্টি রিলেটেড বা কোনো কিছু রিলেটেড হয়তো ঝামেলা ছিল, যেটার কারণে নামটাও ও বলেনি আমাকে যে কে এই জিনিসটা করেছে। মানে ও জানে, হ্যাঁ ও জানে, ঠিক আছে। মানে ও এটা পরে কানেক্ট করতে পেরেছে বা রিলেট করেছে। তো বললো যে নামটা বলতে পারবো না। বললাম ঠিক আছে, আমি নামটা শুনতেও ইন্টারেস্টেড নই ফার্স্ট অফ অল। তো এরকম হওয়ার পর দেন জিনিসগুলো থেমে যায় আস্তে আস্তে। তারপর লাস্টেও আমাকে জানায় যে এই ঘটনা 2017-র, 2019-এর শুরুর দিকে সেই জিনিসটা আবার ফিরে এসেছিলো, ঠিক আছে। যেটা ও আবার আমায় পরে কোনো একদিন জানাবে, যেটা আমি এখন অবধি শুনিনি। মানে সেম জিনিসটা 2019-এর শুরুর দিকে, মানে ওটা 2017-র শেষের দিকে হয়েছিল, মাঝখানে একটা বছর কোনো প্রবলেম ছিল না। 2019-এর শুরুর দিকে আবার সেই জিনিসটা ফিরে এসেছিলো, আর আরও বাজেভাবে ফিরে এসেছিলো। এখানেই সাসপেন্স, বিশাল সাসপেন্স। আমি ওয়েট করে আছি যে আমি পরের রেকর্ডিংটা কবে করবো। আচ্ছা, তো এই ঘটনাটা বেসিক্যালি আজকেই আমার, মানে যেই দিন আমরা শ্যুট করছি আজকেই আমার চ্যানেলে পাবলিশড হবে এই ঘটনাটা। তো আমার চ্যানেলে আসার আগে আজকে আমি তোমাকে শোনালাম ঘটনাটা, কিন্তু দর্শক পরেই শুনবে কারণ আগের এপিসোডই রিলিজ হয়নি। যাই হোক, তো এটা খুব সম্ভব যদি এই ঘটনাটা দর্শক আমার চ্যানেলে গিয়ে অরিজিনাল রেকর্ডিংটা শুনতে চায় তাহলে বলো গল্প বলার 63 নম্বর এপিসোডটা তোমরা শুনবে, তোমরা বুঝতে পারবে। এর পরের পার্টটাও দেখা যাক কি হয়। না খুবই ইন্টারেস্টিং যে কেন করলো, মানে একটা তো মোটিভ বোঝা গেছে প্রপার্টি রিলেটেড। আমার সব থেকে বেশি মানে কি বলবো গুজবাম্পস দিয়েছে যখন বলছে যে মেয়েটার মা দেখতে পাচ্ছে মেয়েটার কোমরটা আপ ডাউন করছে বিছানার ওপর, ঠিক আছে। আর্চ হয়ে যায় না মানুষ, ওই পশ্চারে আপ ডাউন করছে এরকম ভাবে, মানে এটা কতটা প্যাথেটিক হতে পারে। একজন মা দেখছে, বাপরে বাপ। না ঘটনাটা মানে ভালো ছিল, মানে ভালো বলতে যার সাথে হয়েছে একদমই ভালো নয়, কিন্তু যারা শুনে ঘটনা তাদের জন্য ইন্টারেস্টিং এনগেজিং একটা ইনসিডেন্ট, মানে খুবই প্যাথেটিক। মানে মানুষ যদি এটা তার যে বললো যে প্রপার্টির জন্য বা কিছুর জন্য করে থাকে, মানুষ আমি শুধু ভাবি যে কতটা নৃশংস হলে এরকম একটা জিনিস করতে পারে, এটাই বোঝা যায়। হ্যাঁ, মানে আজকাল মানুষ নিজের স্বার্থের জন্য, দেখো কিছুদিন আগে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর ভিডিওস আসে যে নিজের মা বাবাকেই বাড়ি থেকে বার করে দেয়,
ঠিক আছে? তো একটা কথা বলছি, যেই মানুষগুলো তোমাদেরকে পৃথিবীর আলো দেখাচ্ছে, যেই মানুষগুলোর জন্য আজকে তোমরা যেই পজিশনেই যাও না কেন, আজকে একটা কথা বলো, আমার মা যদি আমাকে আ না শেখাতো, আমি কোনোদিন ইউটিউবার হতে পারতাম? রাদার কি হতেই পারে যে ইউটিউবের কেরিয়ারের পেছনে তার কোনো হাত নেই, ঠিক আছে, বাট সে যদি আমাকে ABCD না শেখাতো, বা আমার বাবা যদি সেই টাইমটাতে যদি আমার মুখে খাবার না তুলে দিত, বা যদি আমায় ভালো স্কুলে না পড়াতো, তাহলে কি আমার মধ্যে সেই ক্রিয়েটিভ সেন্সগুলো কোনোদিন আসতো? কোনোদিনও তো আসতো না। তো কোথাও না কোথাও আজকে তুমি যেই পজিশনেই রয়েছো, কোথাও না কোথাও তোমার ফ্যামিলি, ঠিক আছে, তুমি যার সাথে রয়েছো, তুমি যেই মানুষটা তোমার সোলমেট, প্রত্যেকের অবদান রয়েছে। তাই নিজের স্বার্থের জন্য কখনো নিজের রিলেটিভ তোমার কারোর সাথে নাই পড়তে পারে। আমি এমন একটা ছেলে, টু বি ভেরি অনেস্ট, আমার ফ্যামিলির 80% লোকের সাথে কথা বলি না, ঠিক আছে, আমার ফ্যামিলির 80% লোকের সাথে আমি কথাই বলি না, ঠিক আছে, কিন্তু আমি কারোর ক্ষতিও করব না। তোমার নিজের স্বার্থের জন্য তুমি, ঠিক আছে, তোমার পোষাচ্ছে না, তুমি সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নাও, তুমি কারোর ক্ষতি করতে চাও না। কারণ আজকে তুমি যদি কারোর ক্ষতি করো, ইউনিভার্স তোমার ওপর থেকে বদলা নিয়ে চলে যাবে। আর যখন ইউনিভার্স বা নেচার তোমার ওপর বদলা নেবে, তোমাকে বাঁচানোর ক্ষমতা কোনো সাধু, সন্ন্যাসী, জ্যোতিষী, তান্ত্রিক কারণ নেই। তুমি মাটিতে পড়ে থাকবে, তুমি আকাশ দেখতে পারবে না। বুঝতে পেরেছি। এবার আসি আজকে যেটা নিয়ে, সেটা হচ্ছে ডাইনি। ডাইনি নিয়ে আমরা দুজন অন্তত কথা বলিনি, আর আমার চ্যানেলে খুব একটা আমার মনে পড়ছে না যে ডাইনি নিয়েও কোনো কথা হয়েছে। তো আমরা ডাইনির বিষয়ে তুমি কিছু বলো, যে ডাইনিটা কি? দেখো, এটা ডিপেন্ড করছে যে তুমি ডাইনিটা কোন কনসেপ্টে জানতে চাইছো, বা তুমি কোন কনসেপ্টে দেখাতে চাইছো। ডাইনি দু ধরনের হয়, ঠিক আছে। যদি আমি হিন্দি টার্ম ইউজ করি, সেক্ষেত্রে ডাইনি কিন্তু দুটো, এক ডায়ান, দ্বিতীয়টা হচ্ছে চুড়েল, ঠিক আছে। তো ডায়ান যেটা হয়, তার একটা সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, আর চুড়েল ইজ সামথিং লাইক শাকচুন্নি বা পেতনি, ঠিক আছে, বা প্রেতাত্মা টাইপের কিছু একটা। তো তুমি কোন ডাইনিটার কথা জানতে চাইছো সেটা ডিপেন্ড করছে। তো এখানে যদি তুমি ডাইনি বলতে চাও, এরা একটা সুপার ন্যাচারাল এন্টিটি, যাদের লাইফস্টাইলটা পুরোপুরি আলাদা, যেটার সাথে আমি যদি মানে খুব ভুল না করি, উইচক্রাফট ভীষণভাবে জড়িয়ে আছে। এবার তোমাকে জানতে হবে যে উইচক্রাফট কী, ঠিক আছে। তো উইচক্রাফট কথাটা এসছে একটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ উইকা থেকে। আচ্ছা, ওকে, উইকা ইজ আ লাইফস্টাইল, মানে উইকা হচ্ছে একটা লাইফস্টাইল যেটা তোমার ইউরোপিয়ান কান্ট্রি আর নর্থ আমেরিকাতে এই লাইফস্টাইলটায় প্রচুর মানুষ জীবনযাপন করে, ঠিক আছে। তো এরা অ্যাকচুয়ালি সাধারণ মানুষদের থেকে অনেকটা আলাদা, মানে আলাদা ইন দ্য সেন্স কি, সাধারণ মানুষ যেমন আমরা দেবদেবীর পুজো করি, কেউ জেসাসের পুজো করছে, কেউ আল্লাহর পুজো করছে, ঠিক আছে, ওরা পঞ্চতত্ত্বকে পুজো করে, জল, মাটি, বায়ু, ঠিক আছে, আকাশ, এসব ওরা এই জিনিসটাকে পুজো করে। তো যখন ওরা পঞ্চতত্ত্বর সাথে নিজেদের সোলকে কানেক্ট করছে, ওদের মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার অটোমেটিক্যালি চলে আসে, সেইটা প্র্যাকটিসের মাধ্যমে, উইচ ইজ কল্ড উইচক্রাফট, ঠিক আছে। তো যেটাকে বিভিন্ন দেশে বিভিন্ন টার্ম দেওয়া হয়। এই জিনিসটা প্রথম শুরু হয় নর্থ আমেরিকার সালেম বলে একটা জায়গা থেকে, ওকে। তো হ্যাঁ, বেসিক্যালি উইচক্রাফট বা মানে যারা এই তত্ত্বের প্রতি নিজেদেরকে উৎসর্গ করে বা তাদের পুজো করে, বা তাদের বলছি মানে এই পঞ্চতত্ত্বের পুজো করছে বা আরাধনা করছে বা পঞ্চতত্ত্বের ডিভোটি হয়, ঠিক আছে, তারা ন্যাচারালি কী হয়, মানে তাদের সোল আর পাঁচটা সাধারণ মানুষের সোল অনেকটা ডিফারেন্ট হয়, কারণ তাদের ক্যাপাসিটি, মানে তাদের অ্যাবজর্ভিং পাওয়ার অনেক বেশি থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এদেরকে, মানে যারা এই পঞ্চতত্ত্বের পুজো করে, এদেরকেই উইচ বা উইজার্ড বলা হয়, ঠিক আছে। তো এই উইজার্ড বা উইকা থেকেই কিন্তু উইচক্রাফট সাবজেক্টটা এসছে। এবার ডিপেন্ড করছে, অনেকে বলে, মানে আমাদের দেশে বলো বা বিভিন্ন জায়গায় উইচক্রাফট নিয়ে কিন্তু বিভিন্ন মিসকনসেপশন রয়েছে, ঠিক আছে, বা এই ডাইনি নিয়ে। ডাইনি মানেই আমরা ভাবি যে যারা সবার থেকে আলাদা থাকে, যারা সবার থেকে মানে লুকিয়ে চুরিয়ে কোনো তন্ত্রবিদ্যা করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা, টার্মটা আলাদা থাকে বিভিন্ন জায়গায়। আমরা কিন্তু আমাদের দেশে যখন কিছু হচ্ছে, আমরা সেটার নাম দিয়ে দিয়েছি তন্ত্রা, ঠিক আছে। ইউরোপিয়ান কান্ট্রিতে উইচ ইজ উইচক্রাফট। ওকে, উইচক্রাফটের কেসটা কি, যখন তুমি যদি আজকে মাইথোলজির দিকে যাও, মানে ইউরোপিয়ান মাইথোলজি বা নর্থ আমেরিকান হিস্ট্রি যদি দেখো, মানে এগুলো খুব কন্ট্রোভার্সিয়াল হিস্ট্রি। যে আগে কি হতো, ওদের দেশে এক একটা জায়গা তৈরি হয়েছিল যারা
হয় না গ্রুপিং করে বলে যে তারা এই ফরম্যাটটাতেই ফলো করবে, মানে এই আইডিওলজিটাকেই ফলো করবে, ঠিক আছে। দেখবে যখন এই জিনিসটা আসে না, ঠিক আছে, তো ওই দেখা দেখি না আস্তে আস্তে জিনিসটা স্প্রেড হতে থাকে। তো এবার সব জায়গাতেই এরকম কিছু মানুষজন থাকে যারা জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, ঠিক আছে, তারা সেটা থেকে বেরিয়ে যেতে চায়। তো মানে অবভিয়াসলি সেটা আমার পার্সোনাল ডিসিশন যে আমি সেটাকে ফলো করব কি করব না। তো তারা কি করে, তারা তো পঞ্চতত্ত্বের পুজো করছে, তারা তো সেখান থেকে আলাদা। এবার তারা সেই জিনিসটার অপোজ করে। যখন তারা সেই জিনিসটার অপোজ করে তখন সে বাঞ্চ অফ পিপল, মানে ওই যে অতজন মানুষ যারা অন্য একটা জিনিসকে ফলো করছে বা ওয়ার্শিপ করছে, তাদের কাছে এই জিনিসটা নেগেটিভ হচ্ছে, ঠিক আছে, কারণ তাদেরকে মানছে না। আজকে যদি এই মানুষটা উইচক্রাফট প্র্যাকটিস করে বা সে যদি পঞ্চতত্ত্বের পুজো করে, আর এই মানুষটা কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার এলিমেন্টকে পুজো করছে, ঠিক আছে, এদের কথা মানছে না, বাট এইখানে কিন্তু বাঞ্চ অফ পিপল রয়েছে যেখানে এই মানুষটা একা, বুঝতে পারলে? তো তখন কি হয়, এরা পোট্রে করছে যে নেগেটিভ, ওকে। দেন এরকম প্রচুর হিস্ট্রি আছে যে উইচ সন্দেহে বা ডাইনি সন্দেহে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার আসছে যে এই চুড়েল ব্যাপারটা বা ডাইনির যে ব্যাপারটা, অনেক সময় কি হয়, এই যে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় না, তো এদের যে সোল বা এদের যে আত্মাটা থাকে, এরা ভীষণ কিন্তু রেগে যায়, ভীষণ অ্যাংরি, মানে প্রচণ্ড রেগে যায়, আর এদের প্রতিশোধ স্পৃহাটা প্রচুর বেড়ে যায়। তো তখন দেখবে বিভিন্ন জায়গায় শুনতে পাবে যে বাচ্চা চুরি হওয়া, মানে বাচ্চা হারিয়ে যাওয়া, বা তোমার হচ্ছে ডাইনির বাচ্চা খাওয়া বা রক্ত এইসব রিলেটেড প্রচুর ঘটনা শুনতে পাবে। তো বেসিক্যালি কী হয়, যখন কাউকে এরকমভাবে মারা হয় বা এরকমভাবে মেরে ফেলা হয়, তো তারপর থেকে এই জিনিসগুলো ঘটতে থাকে, যেটা মনে করা হয় যে তাদের স্পিরিট বা তাদের আত্মাই এই জিনিসগুলো করছে। বাট তার আগে কিন্তু মানুষটা ডাইনি বা ডায়ান কোনোটাই ছিল না, ঠিক আছে। সে তার নিজের মতন তার ওয়ে অফ লাইফটাকে চুজ করেছিল, যে তার পাথটা হচ্ছে উইচক্রাফট। উইচক্রাফট হচ্ছে কাইন্ড অফ রিলিজিয়ান, তাদের কাছে তাদের মতন করে রিলিজিয়ান, যেখানে উইচক্রাফটের কিন্তু দেবদেবীও আলাদা হয়। যেমন আমি যদি ভুল না করি, হেকেটা বলে একজন দেবী রয়েছে উইচক্রাফটের, হুইচ ইজ আ গ্রিক গড, যে একজন গ্রিক গড, ঠিক আছে। ওরা তাকে উইচক্রাফটের দেবী হিসাবে মানে। তো এই হচ্ছে ব্যাপার যেখান থেকে এই উইচক্রাফটের মিসকনসেপশনটা এসছে, যে ওরা খারাপ হয় বা ওরা প্রেত জাতীয় কিছু। অ্যাকচুয়ালি উইচক্রাফটে যাদেরকে উইচ বলা হয় তারা হচ্ছে যারা উইচক্রাফট প্র্যাকটিস করে, তাদেরকেই উইচ বলা হয়, ঠিক আছে। উইচক্রাফট মানে আলাদা, মানে উইচ মানে কিন্তু আলাদা কোনো এন্টিটি নয়। আজকে আমি যদি উইচক্রাফট প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমি উইচ বা উইজার্ড, ঠিক আছে। সাইমালটেনিয়াসলি অন্য কেউ কারোর ক্ষেত্রেও জিনিসটা সেম, তো আলাদা কোনো এন্টিটি উইচ হয় না। তো উইচক্রাফট কী বলো তো, মানে এটাও একটা তন্ত্রেরই একটা প্র্যাকটিস। তো উইচক্রাফট দিয়ে অনেক কিছু করা যায়, যেমন নর্মাল তন্ত্র দিয়ে তুমি কারোর ক্ষতি করতে পারো, কারোর ভালো করতে পারো। উইচক্রাফটকে মানুষ দুরকমভাবে ইউজ করতে পারে, এক করতে পারে নিজের ভালোর জন্য, দ্বিতীয়টা করতে পারে অন্যের খারাপের জন্য। এবার ডিপেন্ড করছে তোমার পারসেপশন, তোমার পয়েন্ট অফ ভিউ, আর তুমি কীভাবে ওটাকে ইউটিলাইজ করছো। আজকে যদি তুমি তন্ত্রকে খারাপ ওয়েতে ইউজ করো তাহলে তুমি খারাপ, আর যদি ভালো ওয়েতে ইউজ করো তুমি নিজের ভালোর জন্য যা ইচ্ছা করতে পারো, কারোর ক্ষতি না করে, ঠিক আছে। উইচক্রাফটের ক্ষেত্রেও জিনিসটা একই, বাট উইচ ইজ ম্যাজিক, অ্যাকচুয়ালি ম্যাজিক, ঠিক আছে। এবার সেটা হোয়াইট ব্ল্যাক এটাই হচ্ছে উইচক্রাফট। এবার মানে আমি একটু সিনেমার দিকে আসি, আমি এই কোয়েশ্চেনটা আগেও করেছিলাম একজনকে। যাই হোক, এই যে সিনেমায় দেখায় যে একটা পুতুলের মধ্যে একটা শয়তান বা ভূত বা প্রেত যাই বলো সেটা আছে, সে তা কাউকে ক্ষতি করছে বা সে কাউকে মেরে দিচ্ছে, এই বিষয়গুলো সিনেমায় দেখায়। প্রচুর সিনেমা আছে, হিন্দিতেও আছে, ইংলিশে তো ছেড়েই দাও। তো এবার বিষয়টা হলো, এটা কি সত্যি না এটা মানে সিনেমাই শুধু হয়? দেখো, আমি বাস্তব জীবনে এরকম ঘটনা কখনো চোখে দেখিনি যে কোনো পুতুল পোজেসড বা কোনো এরকম ডল রয়েছে যেটা মানুষকে ক্ষতি করছে বা কিছু। বাট হ্যাঁ, এরকম স্টোরি তো রয়েছে, যেটা অ্যানাবেলের যে স্টোরিটা, সেটার তো রিয়েল যে পুতুলটা সেটা রয়েছে, আসল পুতুলটা তো রয়েছে, কোনো একটা মিউজিয়ামটার নাম আমার মনে পড়ছে না। তো বেসিক্যালি কী হয়, এই যে পুতুলগুলো কোনো না কোনোভাবে অভিশপ্ত থাকে। অভিশপ্ত কি তুমি জানো, এই যে কথায় বলে না মানুষ যে দেওয়ালেরও কান আছে, ঠিক আছে। বেসিক্যালি কান তো থাকে না, বাট এই দেওয়াল বলো বা যাই আছে আমাদের আশেপাশে, যেগুলোকে আমরা জড়বস্তুই বলি না কেন, তারা তো অনেক কিছু সাক্ষী, অনেক ইতিহাসের সাক্ষী থাকে, রাইট। আজকে ধরো তুমি যে এইখানটা বসে শ্যুট করছো, আজ থেকে 15 বছর আগে বা আজ থেকে 2 বছর আগেও এই ঘরটার ভেতরে কি হয়েছে তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু এই ঘরটা জানে যে কি হয়েছে। তো মানে কি বলো তো, আমাদের পৃথিবীতে প্রত্যেকটা এলিমেন্ট না এনার্জিকে স্টোর করে, ঠিক আছে।
তো পুতুল বলো বা যে কোনো অবজেক্ট, এরকমও দেখা গেছে যে কোনো হসপিটালে যে কোনো একটা বেডে যদি রোগী মারা যায়, কন্টিনিউয়াসলি এরকমও হতে পারে যে সেই বেডে কোনো সুস্থ পেশেন্ট এলেও সে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। কেন? কারণ ওই যে এনার্জিটা, ওই যে রাফ বা ওই যে ব্যাড এনার্জিটা, সেটা কিন্তু ওই বেডটা নিয়ে নিয়েছে। তো ওখানে যেই যাবে সেই তার অরাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, তার অরাটাই খারাপ হয়ে যাচ্ছে। তো সাইমালটেনিয়াসলি তার যখন এনার্জিটাকে পুরো ড্রেন আউট করছে, পুরো ড্রেন করে নিচ্ছে, তখন সেও মারা যাচ্ছে। তো এবার আসছি পুতুলের ক্ষেত্রে, যেহেতু আমি বাস্তব লাইফ এটা দেখিনি, তো এক্ষেত্রে একটাই কনসেপ্ট এটার মধ্যে ইমপ্লিমেন্ট করা যেতে পারে যে স্পিরিট, প্রেতাত্মা বা ভূত প্রেত যাই হোক না কেন, এরা যে কোনো একটা অবজেক্টকে চুজ করে থাকতে ভালোবাসে। লাইক আজকে যদি তুমি বা আমি দুজনের মধ্যে কেউ এই ঘরে প্রাণ ত্যাগ করি, ঠিক আছে, আমি ধরো এই চেয়ারটাতে বসে আছি, ঠিক আছে, চেয়ারটা বসে কথা বলছি, আমার স্পিরিট বা আমার আত্মা কী করবে, এই চেয়ারটাকে ধরে অতৃপ্ত যদি অতৃপ্ত হয়, এই চেয়ারটাকে ধরেই বাঁচার চেষ্টা করবে, মানে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। আমি তোমাকে একটা মুভির কথা বলছি, হরর স্টোরি বলে বলিউডে একটা মুভি এসেছিল। আচ্ছা, ওখানে এই কনসেপ্টটা দেখানো হয়েছিল যে একটা মেন্টাল হসপিটাল, যেটা হোটেল গ্র্যান্ডিয়াস হয়ে পড়ে, যেটা হন্টেড হয়ে গেছিলো পুরো। তো ওইখানে একটা তোমার কি বলে মেন্টাল অ্যাসাইলেম ছিল, যেখানে একজন পেশেন্টকে কারেন্ট শক দিয়ে মারা হয়, কারণ সে পুরো সাইকো হয়ে গেছে, সাইকোপ্যাথ হয়ে গেছিলো। আর সাইকোপ্যাথ থেকে মানে সে এমন একটা ডাইমেনশনে চলে গেছিলো মেন্টালি, ঠিক আছে, তাকে আর ফেরানো সম্ভব হচ্ছিল, আর সে মানুষ খুন করছিল, ঠিক আছে। তো তারপর যখন তাকে মারা হয়, ওই কারেন্ট শকটা দেওয়ার পর দেখা যায় যে কারেন্ট শকের যে মেশিনটা থাকে, সেই মেশিনটা ব্লাস্ট করে, বাট স্টিলও বেঁচে আছে, ওভারলোড হয়ে গিয়ে। তো ও মারা যাওয়ার পর, মানে অ্যাকচুয়ালি ও মারাই গেছিল, বাট ওর আত্মাটা এতটাই সাইকোপ্যাথ ছিল যে তারপর ওর প্রাণ ত্যাগ করার পর ওর যে ব্যাড সোলটা, ওর যে নেগেটিভ এনার্জিটা, সেটা হচ্ছে ওই মেশিনের মধ্যে আটকে যায়, ঠিক আছে। তো যতদিন ওই মেশিনটা ছিল ততদিন ওই আত্মাটা কিন্তু সার্ভাইভ করে গেছে বা অন্যের ক্ষতি করে গেছে। তো এটাই হয়ে থাকে। আর যেই পুতুলের কথা তুমি বলছো, সেই পুতুলটা এরম হতে পারে যে সেই পুতুলটা তার নিজের সামনে অনেক কিছু ঘটতে দেখেছে, যেগুলো রিয়েলিটি, সেগুলো হয়তো সেই পুতুলটা দেখেছে। বা এরকম কোনো স্পিরিট আছে যে সে তখন মানে ওই জিনিসটাকেই পেয়েছিল নিজের এক্সিস্টেন্সটাকে স্টোর করার জন্য, কাইন্ড অফ ওই যে বলে আমাদের মায়া জড়িয়ে যাওয়া কাইন্ড। হ্যাঁ, ঠিক আছে। ওর জন্যই যেটা আমরা দেখি যে কেউ মারা গেলে তার প্রিয় জিনিসপত্র সব পুড়িয়ে দেয় খুব তাড়াতাড়ি, একদম, মানে এটা যত ওটা ইউজ করাই উচিত না। ইউজ করা তো দূরের কথা, ওটাকে ঘরেই রাখা উচিত নয়। মানে কোনো মৃত মানুষের তুমি যদি জামা কাপড়, অনেক সময় দেখেছি যে আমি আমার ফ্যামিলিতেও দেখেছি এটা, যে আমার ঠাকুমা যখন মারা যান, ঠিক আছে, তার সোনার জিনিসপত্র বা আংটি কিছু, সেগুলো আমার পিসিরা নিচ্ছে বা কিছু, তখন বুঝতাম না। বাট একটা সময়ের পর গিয়ে এটা সত্যি যে কোনো মৃত মানুষের ব্যবহৃত কোনো জিনিসই দ্বিতীয়বার ইউজ করা উচিত না, সেটা ফেলে দেওয়াটাই বেটার। এবার হ্যাঁ, আজকের দিনে সোনার জিনিস কেই বা ফেলে দেবে, তাই না? কারণ তুমি অন্য কাউকে দেবে, সেখানে তারও ক্ষতি হবে, ঠিক আছে। তো ব্যাপারটা এটাই যে ইউজ তো করা উচিতই নয়, একদমই উচিত নয়। কারণ ওটাই কি থাকে না, সেই মানুষটার না অ্যাট্রাকশান জড়িয়ে থাকে, সেই মানুষটার মায়া মমতা জড়িয়ে থাকে, তার প্রিয় জিনিস, ঠিক আছে। মানে এই জিনিসগুলোই সে বেঁচে থাকতে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, যে এগুলো আমার। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডেই তো আমরা বিশ্বাসী। আজকে টাকা পয়সা, সবাই বলে যে টাকা পয়সা নিয়ে তো যাবি না, যখন যাবি তখন তো একাই যেতে হবে, কোনো কিছুই নিয়ে যাবি না, তাহলে কেন? তো এই জিনিসগুলোই না আমাদেরকে মায়ায় আটকে রাখে, মুক্তি পেতে দেয় না। কিন্তু তো যখন আমরা এই জিনিসগুলো ব্যবহার করব, দ্যাট মিনস উই আর প্রভোকিং দেম টু কাম টুয়ার্ডস আস, ঠিক আছে। মানে তাদেরকে আমাদের প্রতি আমরা অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি। তো যদি আমরা তাদেরকে আমাদের প্রতি অ্যাট্রাক্ট করি, আলটিমেট আমাদের চারপাশের সারাউন্ডিংসটা কিন্তু নষ্ট হবে। এক্স্যাক্টলি। আর একটা বিষয় হয়, আমি সব বিষয়গুলো আগে জেনে নিই, তারপর ঘটনায় যাব। সেটা হচ্ছে তোমার একটা বলে যে আয়নায় কিছু ভৌতিক ব্যাপার স্যাপার হয়। সিনেমায়ও আমরা দেখি যে এরকম নড়ছি, কিন্তু আমাদের মানে আয়নায় যেটা রিফ্লেক্ট করছে সেটা নড়ছে না। আয়নার মধ্যে কি সত্যি ভূত থাকে বা অন্য কোনো ওয়ার্ল্ড আছে? আয়নার মধ্যে ভূত থাকে না, বেসিক্যালি এটা একটা কনসেপ্ট বা এটা একটা থিওরিও বলবো না, মানে জানি না এটাকে কি বলা উচিত, বাট মানুষের এটা বিশ্বাস, বা যারা সুপারন্যাচারাল এলিমেন্টস বা সুপারন্যাচারাল বিইংসে বিশ্বাস করে, এটা তারা বিশ্বাস করে যে আয়নার ওপারে অন্য কোনো একটা দুনিয়া রয়েছে, অন্য কোনো একটা জগৎ রয়েছে, ঠিক আছে। যেই জগৎটায় কী রয়েছে আমরা কেউ জানি না। কারণ তুমি যদি খুব ভালো করে নোটিস করো একটা জিনিস দেখবে, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, ঠিক আছে, আমরা কেউ কিন্তু খুব ফোকাস, খুব কনসেন্ট্রেশন দিয়ে আয়নাকে দেখি না।
আমরা দেখলাম, মানে সামনে গেলাম, আয়নার সামনে চুল আজরালাম, ঠিক আছে, নিজেকে একটু দেখলাম, দেখে সরে যাই, মুভ করে যাই। বাট আমরা কিন্তু খুব ফোকাস বা খুব কনসেন্ট্রেশন দিয়ে নিজেকে দেখি না। দ্য মোমেন্ট তুমি বুঝতে পারছো যে তুমি খুব কনসেন্ট্রেশন দিয়ে অনেকক্ষণ ধরে নিজেকে দেখছো, ঠিক আছে, সেটা একটা সিমটমস। তোমার বুঝে যাওয়া উচিত যে কেউ তোমার মধ্যে দিয়ে নিজেকে দেখার চেষ্টা করছে। ওকে, এটা সচরাচর কিন্তু হয় না। তুমি আজকে হয়তো ন্যাচারালি তুমি এখনো বুঝতে পারো নি এই জিনিসটা, কিন্তু তুমি একটু ভেবে দেখো আয়নার সামনে তুমি আলটিমেটলি কতক্ষণ দাঁড়িয়ে থাকো। রাদার কি তুমি মেকআপ করছো সেটা আলাদা ব্যাপার, বাট নর্মালি হ্যাঁ ওটা আলাদা। বা কোনো ছেলেও যদি সেরকম কাজের সাথে যুক্ত থাকে যাকে মেকআপ করতে হয়, সেইটা বাদ দিয়ে সে কতক্ষণ আয়নার সামনে দাঁড়ায়? হার্ডলি তার চুল আজরাতে 2 মিনিট লাগছে, ব্যাস, আর মুখটা দেখতে তার হয়তো 20 থেকে 30 সেকেন্ড লাগছে। বাট তুমি মিনিটের পর মিনিট দাঁড়িয়ে আয়নার সামনে কোনোদিন দেখেছো নিজেকে? এটা তখনই হয় এই জিনিসগুলো যখন আমার মধ্যে দিয়ে বা আমার থ্রুতে অন্য কেউ নিজেকে দেখার চেষ্টা করছে। ওকে, অনেক সময় হয়েছে এই আয়নার থেকেই কিন্তু ব্লাডি ম্যারির থিওরিটা এসেছিলো, ঠিক আছে, যে তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি ম্যারি কাম টু মি এরকম কিছু একটা চ্যান্ট থাকে, ওটা যদি 3 বার করো রাত্রি 3টের সময় মোমবাতি জ্বালিয়ে, দেন তুমি আয়নাতে নিজের মুখের জায়গায় অন্য কোনো মুখ দেখতে পারবে। এর পেছনে একটা থিওরি রয়েছে, সেটা হচ্ছে অনেকেই আছে যারা প্যারানর্মাল বা সুপারন্যাচারাল এলিমেন্টস বা ঘোস্ট প্রেতাত্মা বিশ্বাস করে না। একটা উপায় বলছি, এটা অ্যাপ্লাই করো, তুমি বুঝতে পারবে যে প্রেতাত্মা ভূত প্রেত আছে কি নেই। আজ থেকে যদি পারো তাহলে আজ থেকেই শুরু করো। নিজের ঘরের বিছানাটাকে মুড়ে দাও, যেটা নিয়ে আমরা তোমার সাথে গতকাল কথাও বলেছিলাম এটা নিয়ে, ঠিক আছে। নিজের ঘরের বিছানাটাকে তুমি যদি মুড়ে দাও আর নিজের কলসিতে, মানে ঘটি হয় না ঘটি, ঠিক আছে, ওই ঘটিতে তুমি জল নিয়ে আয়নার সামনে রেখে দেবে। প্রত্যেক দিন বুকে হাত রাখবে, বুকের বাঁদিকটাতে হাত রাখবে, রেখে রাতের বেলায় ঠিক 2টো থেকে 3টে এই টাইমটার মাঝখানে আয়নার সামনে গিয়ে কন্টিনিউ বেশ কিছুক্ষণ নিজের দিকে কন্টিনিউয়াসলি দেখতে থাকো। ওকে, আর ওই যে জলটা আছে যেটা বললাম, ওইটাকে খোলা অবস্থায় আয়নার সামনে রেখে তুমি শুতে চলে যাও। আর নিজের যে সিলিং থাকে, সিলিংয়ের দিকে তাকিয়ে তুমি বলতে থাকো যে যদি আমার আশেপাশে কেউ থাকো তাহলে সে আমার কাছে আসো, আমাকে দেখা দাও। এটা 7-8 দিন করো, ইচ অ্যান্ড এভরি ডে। তারপর যদি তুমি কোনো রকম কারোর এক্সিস্টেন্স বুঝতে না পারো, দেন তুমি আমাকে জানিও। কারণ অনেকেই অনেক দিন ধরে বলছে যে ভূত হয় না, প্রেতাত্মা হয় না, কিছুই হয় না। তুমি যদি তারপরেও না বুঝতে পারো, দেন তুমি আমাকে জানিও। এবার এর ক্ষেত্রে হতে পারে যে তার অরাটা অনেকটা পাওয়ারফুল, সেক্ষেত্রে অরা পাওয়ারফুল হলেও তুমি কিন্তু এক্সিস্টেন্স ফিল করতে পারবে, তোমার অরা পাওয়ারফুল, ঠিক আছে। আজকে তুমি একটা কথা বলো, তুমি দুটো ম্যাগনেটকে যদি পাশাপাশি রাখো, হয় তারা দুজনকে অ্যাট্রাক্ট করবে, নয় তারা দুজনকে ছিটকে দেবে, বাট দুটোর এক্সিস্টেন্সকে কিন্তু অস্বীকার করা যাবে না কখনো, রাইট? যদি দুটো, মানে একটা চুম্বককে মাঝখান থেকে ভেঙে দাও, দেন তুমি ঘুরিয়ে দাও, দুটোকে কাছাকাছি আনবে, দেখবে হয় ওটা সরে যাচ্ছে, নয়তো দুটো জোড়া লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এক্সিস্টেন্সটা মিটে যাবে না, রিয়াকশান কিছু একটা হবে। তো সেটাই আমি বলার চেষ্টা করছি যে একবার ট্রাই করে দেখো, দেন বুঝতে পারবে। বাট অবশ্যই, ঠিক আছে, জলটা রাখতেই হবে, আর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে তোমায়, আর অবশ্যই বাড়িতে একা থাকতে হবে, রাতের বেলায়। এই যেটা আমি বললাম, এইটা ট্রাই করে একবার দেখো। আর কিছু এরকম আছে? এরকম আরও অনেক কিছু থাকে, যেমন যদি তুমি শ্মশানে যদি যাও, আজকে না, সরি, কেউ যখন মারা যাওয়ার সময় আমরা যখন শ্মশানে যাই, আমরা অনেক সময় এটা দেখি যে বন্ধু বান্ধবদের গ্রুপরা যাচ্ছে সেই শ্মশান যাত্রীদের সাথে, সেখানে হাসি ঠাট্টা মজা তামাশা সব কিছু করছে। তো যখন দেখবে আমরা শ্মশানের দিকে যাই, মানে যখন কেউ কোনো মৃতদেহ শ্মশানের দিকে যায়, তো শ্মশানে যাওয়ার সময় মাঝখানে একবার কিন্তু ডেড বডিকে মাটিতে নামানো হয়। আমি কাঁধে করে যখন নিয়ে যাওয়া হয়, এটা আমি তোমায় বলছি, গাড়িতে করে সেটা ন্যাচারালি আজকের দিনে হয় না, আজকালকার দিনে গাড়িতে করে হয় না, কিন্তু কাঁধে করে যখন ডেড বডি নিয়ে যাওয়া হয়, সেখানে একটা জিনিস হয়, যখন বাড়ি থেকে বেরোচ্ছে, প্রথমে দেখবে মৃতদেহের যে পাটা সেটা বাড়ির দিকে থাকে আর মাথাটা শ্মশানের দিকে থাকে, ঠিক আছে, যাতে সে তার বাড়িটাকে দেখতে পায়। ওকে, তারপর খানিকটা রাস্তা যাওয়ার পর তাকে বিশ্রাম করানো হয় বট গাছ বা তোমার অশ্বত্থ গাছের নিচে, সেরকম মানে গাছ যদি পাওয়া যায় তাহলেই তার নিচে বিশ্রাম করানো হয়। কেন করানো হয়? তার ওই যে জার্নিটা, মানে তার বাড়ির থেকে যে অশ্বত্থ গাছ বা বট গাছ অবধি যে জার্নিটা, এটাই তাকে দেখানো হয় যে দেখে নাও
তোমার জীবনকালে এগুলোই তোমার সাথে ছিল, যেগুলো কোনোটাই আজকে তোমার সাথে যাচ্ছে না, যেগুলোকে তোমায় ফেলে যেতে হচ্ছে। ওকে, তো তুমি শেষবারের মতন দেখে নাও, যখন ওই গাছের তলায় বসানো হচ্ছে ডেড বডিটাকে বা রেস্ট করানো হচ্ছে, তারপর কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়। ওকে, মানে তখন মাথাটা চলে যাচ্ছে তোমার শ্মশানের দিকে, মানে তার ফেসটা হয়ে যাচ্ছে শ্মশানের দিকে, পাটা হয়ে যাচ্ছে বাড়ির দিকে। ওকে, তো তখন তোমার হচ্ছে এটা বোঝানো হয়। আর অশ্বত্থ গাছে তো এই কারণেই দাঁড় করানো হয় বা রেস্ট করানো হয়, কারণ কথায় আছে যে অশ্বত্থ গাছ বা বট গাছে দেবদেবীর বাস থাকে, ঠিক আছে? তো তখন দেবদেবীর কাছে বা দেবতাদের কাছে প্রার্থনা করা হয় যাতে তাদের আশীর্বাদ সেই আত্মা পায় আর সে যাতে মুক্তির পথে অগ্রসর হয়। এবার যখন তাকে ঘুরিয়ে টুয়ার্ডস শ্মশানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তাকে এটা বোঝানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে যে এবার ইহজগতের সাথে তোমার সম্পর্ক ছিন্ন হলো, এবার তুমি মুক্তির দিকে এগিয়ে যাও, তুমি আর এই জগতের প্রতি কোনো মায়া মমতা রেখো না, এতে তোমারই কষ্ট হবে, এটা বোঝানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এবার আমি তোমাকে বলছি যে এক্ষেত্রে কী হয়, যখন আমরা ডেড বডির সাথে যাচ্ছি তখন যে হাসি ঠাট্টা তামাশা এই জিনিসগুলো হয়, অনেকে নেশা করে, শ্মশান যাত্রীরা অনেকে নেশা করে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে, দেখবে অনেকে খেতে বারণ করে, ঠিক আছে? তো খাওয়া দাওয়াও করে। তো এক্ষেত্রে না আত্মার কষ্ট হয়, এগুলো দেখে আত্মার কষ্ট হয় যে আজকে এরাই তো আমার নিজের, ঠিক আছে? তো আমার অন্তিম পর্যায়ে এসেও এই মানুষগুলো আমার জন্য কিন্তু ভাবছে না বা আমার অ্যাবসেন্স ফিল করতে পারছে না, তারা কিন্তু ওই নিজেদের এনজয়মেন্টটায় ব্যস্ত আছে। তো সেটাই তাদের একটা খারাপ প্রভাব কিন্তু সাধারণ মানুষ মানে যারা থাকে তাদের ওপর পড়তে পারে। আর সবথেকে আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস হচ্ছে, যখন তুমি শ্মশান থেকে বেরোচ্ছ বা কাউকে পোড়ানো হয়ে গেছে, দাহ করা হয়ে গেছে, দেন তখন তুমি যখন বেরোচ্ছ তখন পেছন ঘুরে তাকাতে নেই, ঠিক আছে? কারণ শ্মশান এমন একটা জায়গা, বা গ্রেভিয়ার্ড বলো শ্মশান বলো, এমন একটা জায়গা সে প্রচুর আত্মা মানে প্রচুর প্রেতাত্মা কিন্তু ঘোরাঘুরি করে, ঠিক আছে? এবার ওখানে তুমি যদি পেছন ঘুরে তাকাও বা কেউ যদি এটা ভেবে নেয় যে সে আমাকে ডাকছে, বা তুমি যাকে পুড়িয়ে এসছো সে যদি ভাবে যে ও হয়তো আমাকেই ডাকছে, বা সে যদি এটা ভেবে নেয়, সে কিন্তু তোমার সাথে চলেও আসতে পারে। আচ্ছা, ওকে, বাট তুমি যদি শ্মশানে গিয়ে কাউকে এটা বলো যে এবার চলো, কোন আত্মা শুনে নেবে যে কে বুঝতে পারবে যে তুমি তাকে ডেকে নিয়ে যাচ্ছ, সে তোমার পেছন পেছন তোমার বাড়ি অবধিও আসতে পারে। ওকে, তো এরকম হতে পারে। আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো মৃত্যুর পর, ঠিক আছে, মানে ফ্যামিলির লোকজন যদি কারোর আজকে ডেথ হয়, সেই মানুষের পরিবারের লোকজনকে কিছু জিনিস মাথায় রাখা উচিত। যেমন অনেক সময় আমরা দেখি না যে মৃত্যুর পর কী হয়, ন্যাচারালি যদি পুরাণ অনুযায়ী বা গরুড় পুরাণ অনুযায়ী আমি বলি, তো যমদূত তো এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের সোলকে নিয়ে গেল, দেন একদিন পর কিন্তু তারা আবার আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। ওকে, তারা আমাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, মানে সেই আত্মাকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর হচ্ছে ওই যে 14 দিন যে তাকে খাবারটা দেওয়া হয় না, 11 দিন, এই যে 11 দিন যে খাবারটা দেওয়া হয়, এই খাবারটা কেন দেওয়া হয় জানো? তাকে যে নিয়ে যাওয়া হয় না, সেই 1 বছরের যে প্রক্রিয়াটা যে নিয়ে যাওয়া হয়, যে বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে যে নিয়ে যাওয়া হচ্ছে, ওই রাস্তায় তার তো খাবার জোটে না, সে তো খাবার জল কিছু পাচ্ছে না। ওই যে 13 দিনের যে ট্রানজিশন টাইমটাতে যে খাবারটা তাকে দেওয়া হচ্ছে, ওই খাবারটা ওই 1 বছরের জন্য তাকে দেওয়া হয়, বুঝতে পারলে? তো যাতে ওই 1 বছর সে না খিদেতে তর পায় বা তেষ্টায় যাতে না তর পায়, সেই কারণে তার উদ্দেশ্যে ওই খাবারটা দেওয়া হয়। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। তো ওই যে টাইমটাতে যখন সে আত্মা ফেরত আসছে বাড়িতে এসে, যদি দেখে যে কন্টিনিউ বাড়ির লোক তাকে নিয়েই কথা বলছে, তাকে নিয়েই আলোচনা করছে, তার জন্য কন্টিনিউয়াসলি চোখের জল ফেলছে, সেই আত্মার কোথাও না কোথাও আত্মা না খুব চেষ্টা করে জানো তো নিজের এক্সিস্টেন্সটা বোঝানোর। ধরো তুমি কান্নাকাটি করছো বা তোমরা আলোচনা করছো যে না সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি, সে বোঝানোর চেষ্টা করে যে না কেঁদো না, আমি তো আছি এখানে, সে নিজের এক্সিস্টেন্স ফিল করানোর চেষ্টা করে, বাট সে তো কোনোভাবে পারছে না। আত্মা তখন কি করে না, বিভিন্ন শরীর খোঁজে নিজের এটাকে মানে এক্সিস্টেন্সটাকে ফিল করানোর জন্য, ঠিক আছে, নিজের শরীর খোঁজে, বাট পারে না, তখন তারা না ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এবার ফ্রাস্ট্রেটেড যখন হয়ে যাচ্ছে আর দেখছে যে আমার বাড়ির লোক কন্টিনিউয়াসলি আমার জন্য চোখের জল ফেলছে, আমার জন্য কাঁদছে, তারা আমাকে, তার মানে তাদের এখনও পর্যন্ত আমাকে দরকার তাদের লাইফে, ঠিক আছে, তো আমি যাব না। একবার যদি আত্মা রিফিউজ করে দেয় না ফেরত যাওয়ার জন্য, যমদূত তাকে আর নিয়ে যায় না, তার জন্য মুক্তির দরজা বন্ধ হয়ে যায়। ওকে,
এর ফলেই যত প্যারানর্মাল না না এর ফলে না, এরপর কি হয়, সে আত্মাটা তখন কি হয় ওই আমাদের ইউনিভার্সে তখন ট্রাভেল করতে থাকে মানে সেই বাড়ির চারপাশেই ঘুরে বেড়ায়। ওকে, এবার যখন ওই আত্মাটা যখন বাড়ির চারপাশে ঘুরে বেড়াতে থাকবে, সে যত দিন যাবে তত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো একটা আত্মা যত বেশি ফ্রাস্ট্রেটেড হচ্ছে তার নেগেটিভিটির পরিমাণটা বাড়ছে, ঠিক আছে? তো নেগেটিভ যত বেশি হচ্ছে, তো তোমার বাড়ির অরাটা কিন্তু পুরোপুরি নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার যত তোমার বাড়িতে, এবার জানবে তোমার বাড়িতে যে তুমি দেখবে তোমার বাড়িতে তুমি একটা ইঁদুর রেখে দেবে বা একটা আরশোলা রেখে দেবে, দেখবে ওকে দেখা দেখি আরও 5টা ইঁদুর বা আরশোলা এসে ঢুকছে। তো আজকে তোমার বাড়িতে যদি একটা স্পিরিট বা একটা সুপারন্যাচারাল এলিমেন্টস বা একটা প্রেতাত্মা থাকে, ঠিক আছে, যে মুক্তি পাচ্ছে না, যে ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে, তাকে দেখা দেখি আরও নেগেটিভ এনার্জি কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে সেখানে আসতে থাকে। তো বাড়ির অরা বা বাড়ির সারাউন্ডিংস পুরোপুরি নষ্ট হয়ে যায়। রোগ মানে ডিজিজ, রোগ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অনেক প্রবলেমস আসতে পারে। তো সেক্ষেত্রে কী হয়, এইটুকুই বলবো যে যদি বাড়ির কেউ দেহত্যাগ করে সেটাকে অ্যাকসেপ্ট করে নাও, কেন এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে? এটাকে তুমি আমি কেউ পাল্টাতে পারবো না। সায়েন্স যতই উন্নত হয়ে যাক না কেন, সায়েন্সও কোনো দিন এটা চেঞ্জ করতে পারবে না, কারণ ডেথ ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ আওয়ার লাইফ, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত যদি কেউ দেহত্যাগ করে যায় তার উদ্দেশ্যে এটাই বলা যে তুমি এখন যেখানে আছো তুমি চলে যাও সেখানে, সেটাই তোমার জন্য বেটার হবে। তাকে এটা বোঝানো যে এই জগতে তার আর কোনো দরকারই নেই, ঠিক আছে? সে যদি চলে যায় তাহলেই তার ভালো, ঠিক আছে? তাহলে হয়তো আত্মা মুক্তি পেয়ে যায়। আচ্ছা, এরকম আরও ঘটনায় মানে এই সিচুয়েশানগুলো আমরা শুনবো, কারণ এগুলো খুব ইনফরমেটিভ, মানুষও জানতে পারে এই বিষয়গুলো, কারণ সাধারণ মানুষ তো এত কিছু জানে না। কমেন্ট আসছে, তুমি কতবার মরে দেখেছো? হ্যাঁ, সেই তো কমেন্ট আসছে। ওটা আর কি বলবো, মানে ওটা নিয়ে তো ঠিক আছে, এখন মেনে নিচ্ছি। মানে সে একটা সময় থাকে যে যখন তুমি প্রথম শুরু করো তখন কমেন্ট দেখে লোকে বাজে বলছে কি হবে, এখন খুব সেই আব তো আদত সি এরকম একটা ব্যাপার এইসব বিষয়। যাই হোক, মানে এগুলো কেন আমি বলি, কারণ দর্শক এগুলো কিন্তু শুনতে খুব ইন্টারেস্ট পায়, সেই কারণে মানে আমি চাইলেই বলতে পারতাম ঠিক আছে নেক্সট ঘটনায় যেতে পারি, কিন্তু আমি কেন বলি, কারণ এইগুলো শুনতে মানুষ বেশি ইন্টারেস্টেড, এইগুলো জানতে মানুষের। আমি একটা জিনিস দেখেছি যে পোস্ট ডেথ লাইফ নিয়ে মানুষের ইন্টারেস্ট কিন্তু প্রচুর, মানে মৃত্যুর পরে আমাদের কি হতে পারে, ঠিক আছে? না হলে ওই ভিডিওটা হয়ে গেল মৃত্যুর পরে কি হতে পারে। বেসিক্যালি আমরা যতদিন আমরা এই লাইফটাতে রয়েছি, এটা আমি আগেও বলেছি যে দেখো আমাদের লাইফটা অনেক বড়, ঠিক আছে? ফিজিক্যাল লাইফের কথা আমি বলছি না, আমাদের সোলের লাইফের কথা বলছি। দেখো শান্তদীপ, আজকে যদি তোমার বয়স 30 বছর হয়, ঠিক আছে, আর আমার বয়স যদি 26 বছর হয়, এটা কিন্তু আর্থের নিয়মে আমাদের বয়স, ওকে? এটাও হতে পারে তোমার সোলের বয়স 130 বছর আর আমার সোলের বয়স 26 বছর, আমার সোলটা নতুন জন্ম নিয়েছে, ঠিক আছে? এক্ষেত্রে ডিফারেন্সটা কী হয় আমি তোমাকে বলছি। সাপোজ আজকে তুমি বা তোমার বাবা দুজনে, তোমার বাবার বয়স 72 বছর, তোমার বয়স ধরো 30 বছর, কিন্তু তোমার সোলের বয়স হচ্ছে 130 বছর, তোমার বাবার সোলের বয়স 72 বছর। এক্ষেত্রে তুমি কিন্তু তোমার বাবার থেকে অনেক বেশি ম্যাচিওর হবে অ্যাকর্ডিং টু দ্য এজ, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনটা অ্যাকচুয়ালি কতটা বড়। লাইক আমরা না এই পৃথিবীতে আসি আমাদের হোমওয়ার্ক করার জন্য। আমরা যদি আজকে এখানে হোমওয়ার্কটা ভালো করে করি, দেন আমাদের মৃত্যু পরবর্তী জীবনটা কিন্তু তত ভালো হবে। বুঝতে পারলে আমি কি বললাম? আমাদের কর্মকে ব্যালেন্স করানোর জন্যেই এই পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয় বিভিন্ন জনিতে, বিভিন্ন রূপে। তুমি মানুষ রূপে আসতে পারো, তুমি পশু পাখি রূপেও আসতে পারো, তুমি গাছের রূপেও আসতে পারো, হোয়াট এভার, ঠিক আছে? মানে যখন তুমি যেই জিনিসটা তোমার প্রাপ্য, তুমি সেই জনিতেই জন্মগ্রহণ করবে। বেসিক্যালি কুকুর, বেড়াল, মানে এই যে অবলা প্রাণীগুলো আছে, এদের ক্ষেত্রে কি হয়, পাপ পুণ্যের হিসাবটা থাকে না। বাট স্টিল আজকে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার সামনে দিয়ে একটা সাপ বা একটা কুকুর চলে এলো, কুকুরটা যদি আজকে তোমাকে দেখে পাশ কাটিয়ে চলে যায় আর তুমি কিছু না করলে, তোমাদের দুজনেরই এখানে কর্মটা কিন্তু ভালো হলো, দেন তোমাদের জনিটা কিন্তু আপগ্রেড হবে। কম্পারেটিভলি যদি আজকে তুমি যাচ্ছ, কুকুরটাও যাচ্ছে, তুমি কিছু করলে না, কুকুরটা তোমাকে কামড়ে দিল, এখানে ওর কর্মটা কিন্তু খারাপ। তো এই জায়গায় কিন্তু ওর রেজাল্টটা ওরকমই হবে যে পরের বারও কিন্তু ওকে সেই সার্ভাইভই করতে হবে। ওরা কিন্তু অ্যাকচুয়ালি সাফার করে, ঠিক আছে? ওরা অ্যাকচুয়ালি সাফার করে, ঠিক আছে? আমাদের মতন তো বুদ্ধিমান প্রজাতি এই পৃথিবীতে আর দ্বিতীয় নেই, ঠিক আছে? আর থাকলেও আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না।
তো তো যখন আমরা কোনো সারভাইভিং বা সাফার করা সোলকে কষ্ট দিই, আমাদের কর্মটা সেখানে খুব খারাপ হয়। আমি এটা এই কারণেই বললাম, কারণ এই যে আমাদের সোলের কথাটা বলছি, যে আমাদেরকে হোমওয়ার্ক করতে পাঠানো হয়, আমরা যত ভালো হোমওয়ার্ক এখানে করব, আমাদের পোস্ট ডেথ লাইফ, মানে আমরা যখন ইউনিভার্সে ট্রাভেল করব, আমাদের সেই লাইফটা অনেক ভালো হবে। ঠিক আছে, মানে হয়তো অনেকেই বলবে যে কি করে জানতে পারছি, দেখো এগুলো সবই লেখা রয়েছে, আর কোনো বইতে না, গরুড় পুরাণে লেখা রয়েছে। গরুড় পুরাণ লিখেছে ব্যাস ঋষি, যে ব্যাস ঋষি মহাভারত প্রথম দেখে, নিজের চোখে দেখে লিখেছিলেন। আর ব্যাস ঋষি হচ্ছে 7 চিরঞ্জীবীর একজন। তো আমি পুরো ডিটেলসটা দিয়ে দিলাম, এবার কারোর কোনো ডাউটস থাকলে তারা সেটা কিন্তু চেক আউট করতে পারে। না, তখন সেই ভিডিওটার বিষয়টা কি হয়েছিল, আমরা এগুলো বলিনি, আমরা জাস্ট গরুড় পুরাণ নিয়ে, মানে মৃত্যুর পর কি হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ডেফিনেটলি হয়, যারা সায়েন্স মানে, আমি একটা কথা বলছি, যারা সায়েন্স মানে, গুগল তো সায়েন্স বেসড অর্গানাইজেশন, আর গুগলে প্রচুর ইনফরমেশন পাবে। ঠিক আছে, তুমি কনস্পিরেসি থিওরিও পাবে, তুমি সুপার ন্যাচারাল থিওরিও পাবে, প্লাস তুমি সুপারস্টিশিয়াস থিওরিও পাবে। তেমনই তুমি গরুড় পুরাণ লিখে সার্চ করো, ওখানে স্পষ্ট লেখা আছে যে গরুড় পুরাণে কী কী মেনশন করা আছে। ঠিক আছে, তো বেসিক্যালি গরুড় পুরাণ আমাদের, মানে প্রথমত কথা, ভগবান বিষ্ণু আর গরুড়, মানে ভগবান বিষ্ণুর যে বাহন, ঠিক আছে, তাদের মধ্যে একটা কনভারসেশন, যে কনভারসেশনের অনেকগুলো ভাগ রয়েছে। ঠিক আছে, ভাগগুলো বলতে গেলে আমরা আমাদের লাইফে কীভাবে চলবো, এই পৃথিবীতে জন্ম আর মৃত্যুর যে পদ্ধতি সেগুলো, প্লাস তোমার গরুড়, যেহেতু গরুড়ের খাবারই হচ্ছে সাপ, সে রাম লক্ষ্মণকে কিন্তু তোমার হচ্ছে এই মেঘনাথ যে ইন্দ্রজিৎ যে তীরটা মেরেছিল, ঠিক আছে, সাপটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই তীরটার নাম। ঠিক আছে, তো সেইখান থেকে কিন্তু, বা ওই বিষটা থেকে বাঁচাতে কিন্তু হনুমানজি গরুড়কেই নিয়ে এসেছিলেন। ঠিক আছে, দেন তোমার হচ্ছে পুরো ঠিক তাদেরকে সুস্থ করে তোলা হয় তারপর। তো সেটাই বলছি যে সাপের বিষের যে ক্রিয়া প্রতিক্রিয়া আর তার বিষের যে ওষুধ, সব কিছু গরুড় পুরাণে পাবে। তেমনই তোমার পোস্ট ডেথ, মানে মৃত্যুর পরের যে জীবন, সেটা কীরকম হতে চলেছে তোমার কর্ম অনুযায়ী, সেটাও গরুড় পুরাণেই মেনশন করা আছে। গরুড় পুরাণ নিয়ে তো বিস্তারিত আলোচনা আমরা করেওছি। আর মানে কি বলবো, ওই ভিডিওটার পর তো সব কিছুই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তোমার লাইফেও আমার লাইফেও আমরা ভাবি পর্যন্ত নিজে ওরকম কিছু একটা হবে। ওইটা মানে এইটা ভেবে তো আমরা পডকাস্টটা বানাইনি না, কারণ আমার ইন্টেনশন ছিল যে যেই ঘটনাটা আমার সাথে ঘটেছে ওটা শোনানো। ঠিক আছে, আর তা ওইটা বলতে গিয়েই আরও কিছু বেরিয়ে এসছে, বা আরও ব্যাপারে আমরা আলোচনা করেছি, আরও বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। তো সেগুলো মানুষের পছন্দ হয়েছে, অনেকের পছন্দ হয়নি। ঠিক আছে, তো সেটা সময়ের মতন তারা রিয়েলাইজ করবে যে জিনিসটা ঠিক না ভুল। কারণ দেখো, আমি মিসগাইড করতে পছন্দ করি না। ঠিক আছে, আমি একদমই মিসগাইড করতে পছন্দ করি না। তো যেটুকু আমি নিজে পড়েছি, ঠিক আছে, আমি তো তান্ত্রিক নই, সাধু সন্ন্যাসী কেউই নই। ঠিক আছে, তো আমি মিসগাইড করবো না, যেটুকু পড়েছি আর শাস্ত্র অনুযায়ী যেটুকু পড়েছি সেটুকুই আমি বলেছিলাম ওই ভিডিওতে। তো ন্যাচারালি, আর এটা তুমি অনেক জায়গাতেও পাবে। ঠিক আছে, কারণ দেখো একটা কথা বলছি, আজকে যেই পৃথিবী যে গোল, ভূগোল, এটা তো আমাদেরই শাস্ত্রীয় কথা, আমাদেরই শাস্ত্রীয় শব্দ। ঠিক আছে, আগে তো ইউরোপ, যখন যারা আজকে সায়েন্স নিয়ে লাফাচ্ছে, আমি দেখো নিজেও সায়েন্সে বিশ্বাসী। ঠিক আছে, তুমি বিজ্ঞান আর স্পিরিচুয়ালিটি এই দুটোকে আলাদা করতে পারবে না, দুটোর সাথে ইন্টারকানেক্টেড। ঠিক আছে, আজকে তুমি যদি বেদ পুরাণে, মানে চতুর্বেদে যেগুলো লেখা আছে, তার বহু বহু বছর পর সায়েন্স সেইগুলো প্রুভ করেছে। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যুগ সহস্র যো জানপার ভানু, মানে কিন্তু অ্যাপ্রক্স 15 কোটি কিলোমিটার। ঠিক আছে, যেটা কিন্তু অনেক পরে সায়েন্স রিভিল করেছে। আর হনুমান চালিসাতে লেখাই আছে, যুগ সহস্র যো জানপার ভানু লেলিও তাহি মধুর ফলে জানু, মানে 15 কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কিন্তু হনুমানজি সূর্যকে ফল হিসেবে কিন্তু খেয়ে ফেলেছিল। এটা কিন্তু হনুমান চালিসাতে লেখা আছে। তো তখন তো সায়েন্স ছিল না, যখন তুলসীদাস হনুমান চালিসা লিখেছেন তখন তো সায়েন্স ছিল না। তাহলে বিয়ন্ড সায়েন্স অনেক কিছু এক্সিস্ট করে। ডেফিনেটলি সায়েন্সের লজিক অ্যাকসেপ্টেবল, বাট বিয়ন্ড সায়েন্স অনেক কিছু এক্সিস্ট করে, যেগুলো, কারণ দেখো সায়েন্স তো বানিয়েছেই মানুষ, সায়েন্সের কনসেপ্ট এনেছেই মানুষ। ঠিক আছে, তো আমরা তো, ওটা তো আমাদের ডাইমেনশনের মধ্যে, ওটা তো আমাদের মিডিয়ামের মধ্যে। ঠিক আছে, আমরা তো সেটা ব্রেক করে এখনও বেরোতে পারিনি। ঠিক আছে, সায়েন্স এখনও অবধি এটা বলতেই পারিনি যে প্যারালাল ইউনিভার্স বা তোমার প্যারালাল ওয়ার্ল্ড সম্পর্কে, যেখানে কিন্তু আমরা লিটল কৃষ্ণাতে বহু বছর আগে দেখেছি। আর লিটল কৃষ্ণা কিসের ওপর বেস করে? ঠিক আছে, বিষ্ণু পুরাণের ওপর বেস করেই তো লিটল কৃষ্ণা তৈরি হয়েছে, মানে কৃষ্ণ কথা যেটা। ঠিক আছে, তো সেটার ওপর বেস করেই তো লিটল কৃষ্ণা হয়েছে। আর সেখানে দেখেছি আর সায়েন্স কত বছর পর আজকে মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স দেখাচ্ছে।
আচ্ছা, একটা বিষয় তুমি এই কথাটা বললে বলে আমার মাথায় এলো, যদিও অন্য টপিক, পডকাস্টেরই কথা, তো ওর জন্য মনে পড়লো। একটা পডকাস্ট আমরা করেছিলাম, সেখানে সেটা হয়তো রিলিজ হবেও না, কি হবে কি না জানি না, তাই বলছি যে ওখানে ছেলেটা এসেছিলো, ছেলেটা বলছিল তার দাদু তান্ত্রিক। সে বলছিল যে তাদের কাছে একটা মেয়ে এসেছিল ওর দাদুর কাছে, তার পরিবার নিয়ে, মানে মেয়েটার পরিবার একটা মেয়েকে নিয়ে এসেছিলো। সে পাগলের মতো চেল্লাচ্ছে, হ্যাঁ, নিজের গায়ে এরকম চড় মারছে, এই করছে ওই করছে। দিয়ে ওর দাদু তখন বুঝতে পারে যে নিশ্চয়ই কেউ ধরেছে, যেহেতু প্রচুর এক্সপিরিয়েন্স, প্রচুর এরকম ছাড়িয়েছে। আমার কাছে কানেকশন নেই, এটা আমিও বলে দিলাম, হ্যাঁ। তো তারপর কি হয়, ওর দাদু সেই যা ওদের জিনিসপত্র হয় সেই জিনিসপত্র নিয়ে শান্ত করায় প্রথমে, দিয়ে জিজ্ঞেস করে যে তুই কোথা থেকে এসেছিস। বুঝতে পেরেছে, স্বাভাবিক, ওরা বুঝতে পারবে যে তুই কোথা থেকে এসেছিস। বলছে যে আমাকে খুব জ্বালাচ্ছিল, এরকম আমাকে খুব জ্বালাচ্ছিল, আমাকে খুব ডিস্টার্ব করছিল। যে ডিস্টার্ব করছিল, কি ডিস্টার্ব করছিল? বলছে না, আমাকে খুব, আমার জায়গায় গিয়ে আমাকে ডিস্টার্ব করছে, আমি কি ছেড়ে দেবো নাকি? আচ্ছা, হ্যাঁ, এরকম। এইবার যে মেয়েটির সাথে এসছিল, তার পরিবারের সাথে একটা ছেলে এসছিল, সে জানতো, মানে তার পরিবার জানতো ওটা বন্ধু হয়, সিম্পল বন্ধু। কে বন্ধু? মানে ধরো মেয়েটার সাথে একটা ছেলে এসছিল আর তার বাবা মা এসছিল, এই তিনজন এসছিল। তো না 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 না, যে ঘটনাটা বলছে, হ্যাঁ। তো এই বাবা মা জানতো ওই ছেলেটা সিম্পল একটা বন্ধু, সেই হয় না কলেজের বন্ধু বা এরকম, ওরকম। কিন্তু আদেও ওরা ছিল মানে বয়ফ্রেন্ড। হ্যাঁ। তো তখন যে মেয়েটি, যার মধ্যে আত্মাটা ঢুকে রয়েছে, সে বলছে ওকে জিজ্ঞেস কর, ও তো সব জানে কোথায় ডিস্টার্ব করেছে। দিয়ে ও চাপ খেয়ে গেছে, ও বলছে কি ডিস্টার্ব, বুঝতে পারছি, হ্যাঁ ডিস্টার্ব। দিয়ে তারপর বলছে যে কি ডিস্টার্ব, কি, আমি তো কিছু জানি না। মাল না ভয়ে ও গেটের বাইরে বেরিয়ে গেছে, ওই চাপে যাবে ডিসক্লোজ হয়ে যাবে। দিয়ে তারপর বলে না তুই বল, মানে তান্ত্রিকটা বলছে মেয়েটাকে না তুই বল। দিয়ে তারপর বলছে যে ওরা একটা জায়গায় জঙ্গলের মতো জায়গায় শিখিয়েছিল, ওখানে একটা পাথর ছিল, এরকম বড় পাথর, মানে পাথর বা টাইপের, যেখানে একটু শোয়া যাবে আর কি। তো সেখানে করেছে। এবার ওই জায়গাটা ছিল ওই এন্টিটির জায়গা, তো ওখানে ডিস্টার্ব করেছে, তো ধরেছে। বলছে আমার জায়গায় গিয়ে উল্টোপাল্টা জিনিস করবে, এরকম বলছে। যে উল্টোপাল্টাটা আর বলছে না, কি বলেছে, ডিরেক্ট বলেছে, বা আমার সামনে কি ডিরেক্ট বলেছে যে এটা করেছে। যাই হোক, তারপর ছাড়িয়ে ঠাড়িয়ে দিয়েছে। তো এটা নিয়ে আমি বলি, এই ঘটনাটা বলার কারণ হচ্ছে এই যে জঙ্গলে যে এই কাপলরা যায়, এর ফলে কি হয়, কি এটা কি সত্যি? আমি এখানে একটা ছোট্ট কানেকশন টানছি মহাভারতের, ঠিক আছে? তো মহাভারতে যখন অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে এসেছিল, তো তখন তো অর্জুনের মা বলেছিল তুমি যা নিয়ে এসছো তোমরা 5 ভাই ভাগ করে নাও। তারপরে যেই কারণেই দ্রৌপদীর পাঞ্চালী নামটা হয়, আর তাকে বাকি 4 জনকেও স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করতে হয়। তো এরকম অর্জুন আর দ্রৌপদী একদিন শয়নকক্ষে ব্যস্ত ছিল, ইন্টিমেসিতেই। তো অর্জুন কি করেছিল, জুতো বাইরে রেখেছিল, ঠিক আছে, ঘরের বাইরে রেখেছিল, যাতে তার অন্য কোনো ভাই যদি দ্রৌপদীর ঘরে আসতে চায় সে তার জুতো দেখে চলে যাবে, যে সে তার হাজব্যান্ডের সাথে এখন ব্যস্ত আছে। তো তারা দুজন ইনভলভ ছিল নিজেদের মধ্যে। ইন দ্য মিন টাইম একটা কুকুর অর্জুনের জুতোটাকে নিয়ে পালিয়ে যায়, আর সেখানে অর্জুনের অন্য একজন ভাই ঘরে ঢুকে যায়। তখন দ্রৌপদী খুঁজতে পাঠায় যে জুতো কোথায় গেল, জুতো কেন হারিয়ে গেল, যদি জুতোটা থাকতো তাহলে তো তাদের হাজব্যান্ড ওয়াইফকে এই অবস্থায় দেখতে পারতো না। তখন খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে জঙ্গলের মধ্যে একটা কুকুর ওই জুতোটা নিয়ে চলে গেছে। তখন দ্রৌপদী কুকুরকে অভিশাপ দেয় যে আজ থেকে তোদের এই ক্রিয়া পৃথিবীর সকল মানুষ দেখবে, ঠিক আছে? সেই কারণেই তুমি দেখবে কুকুর রাস্তায় ইন্টিমেট হয়, তাই তো? তা আমি এটা বুঝি না, দ্রৌপদী তো কুকুরদেরকে অভিশাপ দিয়েছিল, তাহলে মানুষের এই অভ্যেস কবে থেকে তৈরি হলো যে মাঠে ঘাটে রাস্তায় এই ধরনের জিনিসপত্র? তুমি একটা সামান্য যদি আজকে গাছের তলায় গিয়ে টয়লেট করে চলে আসো, সেখানে যদি কেউ থাকে সে তোমায় ছেড়ে দেবে না। তুমি যদি তার জায়গায় গিয়ে এইসব করো, এইসব করলে কী প্রবলেম হয় জানো তো? সেই এন্টিটিটাকে প্রভোক করা হয়, এতে আলটিমেটলি হয়তো মেয়েটারই ক্ষতি হবে, ধরে নেবে, আর যেই জিনিসটা থেকে প্রভোক্ট হবে ও সেটা করার জন্যেই কিন্তু পজেস করবে। অ্যান্ড দিস ইজ কল কার্মিক রিলেশন।
তোমার সাথে ওর কোনো লেনাদেনা ছিল না, ও তোমাকে কিচ্ছু করবে না। ওর জায়গায় গিয়ে তুমি ইন্টিমেট হয়েছো, ওর জায়গায় গিয়ে তুমি যে কাজে লিপ্ত হওয়ার হয়েছো, ঠিক আছে, এবার কিন্তু ওর সাথে তোমার একটা সম্পর্ক হয়ে গেছে, সেটা ক্রুয়েলিটির সম্পর্ক হোক, প্রতিশোধ স্পৃহার সম্পর্ক হোক, যাই হোক না কেন। এবার ও কিন্তু চাইলে তোমাকে পজেস করে তোমার ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাদার নেচার তোমায় প্রোটেক্ট করবে না, বুঝতে পারলে? যেটা আমার বন্ধুর ওয়াইফের সাথেই হয়েছিল। হ্যাঁ ওর তো কোনো লেনদেনই ছিল না ওখানে। হ্যাঁ ওটাও তো ওরকমই ছিল, এক্স্যাক্টলি জঙ্গলেই তো গেছিল। ভুলে গেছিলাম। ওটা 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়নি মনে হয়। গত বছর এরকম সময়তে এরপর সেপ্টেম্বরের কাছাকাছি আমরা শ্যুটটা করি, কিন্তু বৃষ্টিটা সেদিনও পড়ছিল, আজও প্রচন্ড বৃষ্টি হয়েছিল আর বিশাল ভাইরাল হয়েছিল। জানি না আজকের এপিসোডটা কি হবে, দেখা যাক। ডিফারেন্স এটাই, সেদিন তুমি আমার বাড়িতে এসেছিলে, আজকে আমি তোমার বাড়িতে এসেছি। বাড়ি না, হ্যাঁ যাই হোক, তোমার স্টুডিওতে এসেছি। স্টুডিওতে। এবার দ্বিতীয় ঘটনায় যাই নাকি আর একটা কিছু আছে তোমার? না, দ্বিতীয় ঘটনাতে যাব, তারপরেই আর একটা জিনিস বলবো আমি তোমাকে। তো এই ঘটনাটা আমার এক অফিস কলিগের কাছ থেকে শোনা। তো ঘটনাটা আমি শুনি আমার দাদা যখন মারা যায় তার আগেই, কারণ এই ঘটনাটা যেখানকার সেখানে আমি গেছিলাম, একটা পার্টি করতেই গেছিলাম ন্যাচারালি। তো সেদিন একটা অদ্ভুত, তোমাকে আমি আগের পডকাস্টে বলেছিলাম, আমার দাদা মারা যাওয়ার আগে, ঠিক আছে, আমার খুব বাজে একটা ইনটিউশন পাওয়ার কাজ করছিল যে কিছু একটা খারাপ হতে চলেছে, আমি বুঝতে পারছিলাম। আর এই ভাইবটা আমার এসছিল সেই জায়গাটাতে গিয়ে। তো কলকাতার একটা মানে বিখ্যাত জায়গা, বিখ্যাত বলবো না, মানে বড় একটা কমপ্লেক্স, পপুলার কমপ্লেক্স, ঠিক আছে, নিউ টাউনে। আশা করি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। মেয়েটা ওখানেই থাকে। তো ওখানে থাকার আগে মেয়েটা থাকতো সল্টলেকে, আমার অফিস কলিগ। তো অফিসে যখন আমি জয়েন করি, তো জয়েন করার পরেই টুকটাক সবাই এটা ওটা জানতে পেরে যায় যে আমি মোটামুটি একটু প্যারানর্মাল সাবজেক্ট নিয়ে নাড়াচাড়া করছি। তো তখন মেয়েটা নিজেই আসে যে ভাই আমার লাইফে একটা এরকম ইনসিডেন্ট ঘটেছে, তুই কি শুনবি? যে কী? তখন বলে, মেয়েটা দুর্গাপুরের মেয়ে, ঠিক আছে, ও যখন প্রথম কলকাতায় আসে ও কোনো একটা বিপিও সেক্টরেই চাকরি করছিল। তো করতে করতে ও সল্টলেকের কোনো একটা ফ্ল্যাট ভাড়া নেয়, যার গ্রাউন্ড ফ্লোরটাও ভাড়া নেয়। তো ভাড়া নেওয়ার পর এরকম চলতে থাকে বেশ কিছুদিন। ওর রুমমেটস ছিল। তো তুমি দেখবে একটা জিনিস, যারা একটু রুরাল এরিয়া থেকে বা যারা একটু মানে কলকাতার বাইরে থেকে কলকাতায় প্রথম আসে না, দেখো বাইরে যে কোনো শহর, যতই আমি ব্যাঙ্গালোর মুম্বাইয়ের কথা বলছি না, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, যে কোনো শহর যেখান থেকেই আসুক না কেন, কলকাতার ব্যাপারটা একটু আলাদা থাকে। সেখানে কলকাতার লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে। কলকাতায় তুমি সস্তার জিনিস প্রচুর দেখতে পাবে, আর সেটা কিন্তু মানে হায়ার লেভেলে দেখতে পাবে, মানে এই না যে সস্তার জিনিস তার কোয়ালিটি খারাপ, ঠিক আছে। তো কলকাতায় তুমি এই সুখটা পেয়ে যাবে, মানে ওয়ান অফ দ্য মোস্ট চিপেস্ট সিটি ইন ইন্ডিয়া বলা হয় কলকাতাকে এই কারণেই। তো কলকাতায় প্রথম এসে অনেকেই না নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, তারা হঠাৎ করেই আনন্যাচারাল লাইফস্টাইলে চলে যায়। তো মেয়েটা এরকম এসে সল্টলেকের মতন জায়গা, কেউ দেখার নেই, কেউ কিছু বলার নেই, রাত করে বাড়ি ফিরতো, ঠিক আছে, পাবে যেত এরকম। অফিস থেকে ফেরার সময় তোমার হচ্ছে পাবে কাটিয়ে দেন বাড়িতে ফিরতো। বাড়িতে তো বাবা মা কেউ নেই, ও আর ওর রুমমেট। তো এরকমই একদিন বাড়িতে ফিরেছে, ফিরে ড্রাঙ্ক ছিল মেয়েটা, ফিরে খাওয়া দাওয়া করে দেন বেরিয়েছে। শিশু হসপিটাল আছে সল্টলেকে, শিশু হসপিটালের ঠিক 2 মিনিটের ডিস্টেন্সে একটা পার্ক আছে, পার্কটা একটু অ্যাবান্ডেন্ট টাইপের। আর ওই পার্কের পাশেই একটা বাড়ি আছে, যে বাড়িটা বিগত 14 বছর ধরে কিন্তু বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, কেউ থাকে না ওই বাড়িটাতে। কেন থাকে না, কী কারণে থাকে না, অনেক রকমের মিথ রয়েছে, ঠিক আছে, কেউ জানেও না। অনেক রকমের মিথ আছে যে ওই বাড়িটা যারাই থাকতে গেছে তারা কেউ থাকতে পারেনি, অনেক রকম নাকি ঘটনা ঘটে ওই বাড়িতে, আই ডোন্ট নো। কিন্তু এই যেদিনকে আমার বন্ধুর ওয়াইফের সাথে ঘটনাটা ঘটে তার একদিন আগেও কিন্তু আমরা এই সল্টলেকের ওই রাস্তা দিয়েই ঘুরছিলাম, আর ওই বাড়িটার সামনে গিয়ে ওরা গাড়িও দাঁড় করিয়েছিল। তারপর একটা ছোট্ট একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওদের হাত থেকে না, মানে ওদের বডি পার্ট থেকে একটা অদ্ভুত মিষ্টি একটা স্মেল বেরোচ্ছিল, যেটা হচ্ছে আমার বন্ধুটার, ওর বন্ধুর ওয়াইফের কথা বলছি না, বন্ধুটার হাত থেকে বেরোচ্ছিল। ও জল ঢালার পরেও মানে জল ফল দিয়ে হাত ফাত ধুচ্ছিল, মানে সাবান টাবান ইউজ করছিল, বাট তাতে ওই গন্ধটা যাচ্ছিল না। খুব মিষ্টি আতরের গন্ধ হয় না, কাইন্ড অফ ওরকম, ঠিক আছে। তো যাই হোক, তো ওইখানে ও কী করছিল, রাতের বেলায় স্মোক করছিল, ঠিক আছে, চুল ফুল খোলা ছিল খুব সম্ভবত, খেয়ে দিয়ে উঠে মানে নাইট ওয়াক করতে করতে ওইখানে গিয়ে তোমার পার্কে গিয়ে স্মোক করছিল। বাড়ি ফিরেছে, বাড়িতে ফিরতে ওর বেজে গেছে 12:30। এবারও বাড়িতে যে ফিরেছে, বাড়িতে ফিরে কী করেছে, যে খেয়ে দিয়ে উঠে বেরিয়েছিল বললাম, এবারও বাসন মেজে বাসন ফাসন গুছিয়ে তুলে শুতে চলে যাবে। বেসিনের সামনে গেছে, বাসন ধুচ্ছে, ও বলছে
ও দেখতে পেল ওর রুমমেট নিচের ফ্লোর থেকে, মানে নিচেরই ফ্লোরে থাকতো ওরা, ওর রুমমেট ওর রুম থেকে বেরিয়ে ঘরে গেল, মানে ওর পেছন দিক থেকে হেঁটে ঘরে চলে গেল। ঠিক আছে, বাসনটা মাজতে বাসনটা নিয়ে ঘুরে দেখছে ওর রুমমেট সোফায় বসে আছে। আচ্ছা, ঠিক আছে, এবার ও কনফিউশনে পড়ে গেছে যে তার ও যাকে ঘরের ভেতর ঢুকতে দেখলো সেটাকে। আমি বলছি আমার নিজের মানে এর কারণ ওই যখন আমি ঘটনাটা শুনেছিলাম, ঠিক আছে, আর মেয়েটা বেশ কয়েকবার এরকম প্রবলেমে পড়েছিল, তো ও তখন না মেয়েটাকে বলে যে তুই এক্ষুনি ঘরে গেলি না? বলছে কই না তো। বলছে হ্যাঁ আমার মনে হলো তুই আমার পেছন থেকে গেলি। ধর কী ভুলভাল দেখেছিস, ঠিক আছে যা শুতে যা। শুতে গেছে ওর রাতের বেলায় যখন শুতো আয়নাটাকে কভার করে দিত। ঠিক আছে, কারণ বেডরুমে, যেই বাড়ির বেডরুমে আয়না থাকে সেই আয়নাকে কভার করে দেওয়াটাই উচিত, তো আয়নাটাকে কভার করে দিত। হঠাৎ করে মেয়েটার মাঝরাতে ঘুম ভেঙে যায়। ঘুমটা ভেঙে দেখে যে আয়নায় কভার পরানো নেই, কভারটা খোলা, আর আয়নার মধ্যে এরকম হাতের পাঞ্জার ছাপ, যেটা রক্ত জমাট বেঁধে গেলে যে ছাপটা হয় না, সেই ছাপ তোমার হচ্ছে আয়নার মধ্যে লেগে রয়েছে, এরকম দুটো হাতের ছাপ। ওটা দেখেও ভয় পেয়ে যায়, এটা হচ্ছেটা কি জিনিসটা। ওর সাথে সাথে ওর বন্ধুকে ডাকে, বলছে দেখ তোরই হয়তো হাতের ছাপটাপ লেগেছে, তুই হয়তো আয়না পরিষ্কার করছিস। মানে ওর বন্ধুরা তো খুব ক্যাজুয়াল লাগছে ব্যাপারটা ওর কাছে, ও তো বুঝতে পারছে না হচ্ছে তো এর সাথে। ও শুয়ে পড়েছে, ও তো পাত্তা না দিয়ে ও শুয়ে পড়েছে। ও ভেবেছে পরের দিন সকালবেলা ও আয়নাটাকে সরিয়ে দেবে ঘর থেকে। যখন শুয়ে পড়েছে, বলছে চোখটা ঠিক বন্ধ হয়ে আসবে, ওর মনে হলো কি ও চুলের মুঠিটাকে ধরে টেনে তুলে ওকে বসিয়ে দিল। ইনফ্যাক্ট ও বসে আছে বিছানায়। আচ্ছা, এটা ওর মনে হলো যে কেউ ওকে তুলে বসিয়ে দিল। ঠিক আছে, ওনার চিৎকার করে উঠেছে। এবার তখন ওর বন্ধুটা বলছে যে কী হয়েছে, এরকম কেন বিহেভ করছিস? বলছে এরকম ঘটনা, মানে এরকম হচ্ছে আমার সাথে। বলছে তুই ভালো করে ঘাড়ে ফাড়ে জল দে, একটু চোখে মুখে জল দিয়ে এসে শুয়ে পড়। দেন শুয়ে পড়ে মেয়েটা। সেদিন আর কিছু হয়নি। পরের দিন সকালবেলায় ওর আর কাজে যেতে ইচ্ছা করছে না, বুঝতে পারছো? ওর আর কাজে যেতে ইচ্ছা করছে না, ও ঘরে বসে আছে। ওর বন্ধুটা বলছে কী রে অফিস যাবে না? বলছে না আমার ভাল লাগছে না, ওর ভাল লাগছে না। ও চুল আঁচড়াচ্ছে মেয়েটা। ঠিক আছে, আমি এটা হয়তো ওর বন্ধুর ওকে যখন জিজ্ঞেস করেছি তো আগেই ঘটেছিল, যেটা দেখেই ও ফার্স্ট খুব স্ট্রেস হয়ে যায়। যখন চুল আঁচড়াচ্ছে দেখছি চিরুনির সাথে এত এত চুল ওর মাথা থেকে বেরিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে, বলছি তোর একদিনের মধ্যে হয়েছেটা কি, এরকম কেন করছিস? বলছে কাল থেকে আমার সাথে এটা হচ্ছে। আমি যখন তোকে বলেছিলাম যে তুই কি ঘরে ঢুকেছিলি, আমি তখন স্পষ্ট দেখেছিলাম তোকে ঘরের দিকে যেতে। বলছে আমি কি করে ঘরে যাব? বলছে তাহলে রাতের ব্যাপারগুলো, রাতের ঘটনাগুলো? বলছে যে দেখ ওরকম কিছু না, তোর হয়তো স্ট্রেস হচ্ছে, ঠিক আছে, তাই জন্য তুই হ্যালিউসিনেট করছিস, যেগুলো নর্মালি সবাই বলে থাকে, তার জন্য তুই এরকম দেখছিস। তো তুই এক কাজ কর, তুই 2 দিন লিভ নিয়ে একটু রেস্ট নিয়ে নে। বলছে হ্যাঁ ঠিক আছে। সন্ধেবেলায় বাইরে বেরিয়েছে, ঘুরে ফুরে এসছে। তখন তোমার রাত্রি 9:30 কি 10টা হবে। ও ডিসাইড করেছে ও আয়নাটাকে, এইটা ওর বেড, ওর আয়নাটা এই দিকে, সামনে খানিকটা জায়গা রয়েছে আর এদিকে দরজা, ও আয়নাটাকে বাইরে বার করে দেবে। ঠিক আছে, এবার ও আয়নাটাকে বাইরে যখন বার করে দিয়েছে, টেনে 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 নিয়ে গেছে, আয়নাটাকে বাইরে বার করেছে। বাইরে বার করে দেওয়ার পর রাতের বেলা এসে শুয়েছে। ও ফিল করছে যে কেউ ওর পায়ে, দুটো পায়ে, মানে এরকম তুমি দেখবে আমরা যদি, মানে যদি এটা আমরা পা হই, যদি কেউ এরমভাবে হাত দিয়ে এরমভাবে করার চেষ্টা করে, দেন আমরা বুঝতে পারবো। তো ওর মনে হচ্ছে কেউ ওর পা দিয়ে হাতটাকে উপর দিকে তোলার চেষ্টা করছে। সাথে সাথে ও ঘুমটা ভেঙে গেছে, উঠে বসেছে, দেখছে কেউ নেই, কোথাও কিচ্ছু নেই। কিন্তু যে ঘটনাটা এর পর ঘটে সেটা হচ্ছে আয়নাও তো ছিল না। দেন ও চাদর ফাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ভোরবেলায় যখন ওর ঘুম ভাঙে, ও উন্মাদের মতন চিৎকার করতে থাকে পাশ থেকে, পাশের ঘর থেকে ওর বন্ধু যখন ছুটে আসে, ওই কী হয়েছে? বলছে কালকে সন্ধেবেলায় আমি এই আয়নাটাকে বাইরে রেখে দিয়ে এসেছিলাম, বাইরের ঘরে রেখে দিয়ে এসেছিলাম। আজকে আয়নাটা ঘুম থেকে ওঠার পর দেখছি ওর পায়ের সামনে আয়নাটা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ভেরিফাই করেছিলাম, ওর ওই বন্ধুর সাথে আমি কথাও বলেছিলাম, বলেছে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছিল।
এই ঘর থেকে আয়না তুলে নিয়ে রেখে দিয়েছে পাশের ঘরে। আয়নাটা ছিল ওর ডান দিকে, ওর বেডের ডান দিকে। যখন ও ঘুম থেকে উঠেছে দেখছে আয়না ওর সামনে এরকম দাঁড়িয়ে রয়েছে, মানে ঘুম থেকে উঠেই ও সবার প্রথম নিজের মুখ দেখতে পেয়েছে আয়নায়। আর যেটা সব থেকে খারাপ জিনিস, ঘুম থেকে উঠে কখনো আয়নায় নিজের মুখ দেখতে নেই, ঠিক আছে? আর যখন ও আয়নায় মুখটা দেখেছে, ওর এখান থেকে এতখানি পুরো আঁচড়। এই ঘটনাটা ঘটার পর ও আস্তে আস্তে, না জানি না এটা মেডিকেলি বা ক্লিনিক্যালি ডিপ্রেশন না অন্য কিছু, ও বলছে যে ওর আর কিছু মনে থাকতো না। তারপর 18টা দিন কি হয়েছে ওর সাথে ওর কিচ্ছু মনে থাকতো না, কারোর ফোন রিসিভ করতো না। 18 দিন টানাও অফিস যায়নি, ওর চাকরি চলে গেছিলো, ঠিক আছে? কাঁচা কাঁচা মাংস খাওয়া শুরু করে দিয়েছিল। দোকান থেকে মাংস কিনে আনতো, চিকেন কিনে আনতো, এনে ওই জিনিস কাঁচা খেত। এটা কেউ জানতে পারেনি প্রথমে, বাট ওর বন্ধু একদিন ধরে যে বেসিনে যে বাটিটা রাখা ছিল ওখানে দেখে যে কাঁচা রক্ত হয় না, ওই রক্ত লেগে আছে বাটির মধ্যে। তো ওকে জিজ্ঞেস করতে ও কোনো রেসপন্স করে না। পরে ও যখন রেসপন্সটা করে, খুব হিংস্র একটা ভাব ছিল ওর রেসপন্সের মধ্যে, সেটা দেখে ওর ডাউট হয়। সবথেকে ডেডলিয়েস্ট ঘটনাটা ঘটে এর পরের দিন। হঠাৎ করে রাত্রি তখন 1টা কি 1:30 এরকম হবে। ওর যে বন্ধুরা ছিল, বন্ধুটার নাম ছিল শ্যাম্পি, হ্যাঁ শ্যাম্পি ছিল মেয়েটার নাম। তো ও ঘরে গিয়ে দেখছে ও নেই। আমি যেই বন্ধুটার কথা বলছি তার নাম তুহিনা দাস বা সামথিং নাম কিছু একটা, ঠিক আছে? ও আমার অফিস কলিগ ছিল। তো ও দেখছে ও ঘরে নেই, খুঁজতে 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 কোথাও দেখতে পাচ্ছে না, ঠিক আছে? ভোর 3:45-এর সময়, ভোরবেলায় দেখছে দরজা দিয়ে হেঁটে 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 স্লো মোশনে, যাতে ওর আওয়াজ কেউ বুঝতে না পারে, ঠিক আছে, হেঁটে 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 আসছে। বলছে যখন ও ঘরে ঢুকেছে, তুমি দেখবে যখন আমরা কোনো কিছু খাই, খাওয়ার পর মুখটা মুছে নেওয়ার জন্য জিভ ফিপ দিয়ে চেটে নিই না, তো ওর এইটুকু জায়গায় লাল লাল কিছু একটা লেগে আছে যেগুলো ড্রাই হয়ে গেছে। ওটা এক হতে পারে সস, সেকেন্ড হতে পারে ব্লাড, এটা আর কিছু হতে পারে না, কারণ ঝোল বা তরকারি কখনো ওই কালারের আসবে না। ওটা যখন দেখে ওকে জিজ্ঞেস করেছে যে তুই কী খেয়েছিস রে, ওর দিকে যে লুকটা দিয়েছে না তুহিনা, ঠিক আছে, বলছে ওখানে হার্ট অ্যাটাক হয়ে যাবে যে কারোর। ও যে লুকটা দিয়েছে, কোনো কথা বলেনি কিন্তু ও জাস্ট ঘাড় ঘুরিয়ে লুকটা দিয়েছে, ওটা দেখে ওর জাস্ট শিওর হয়ে গেছে। দেন ও চলে গেছে ঘরে চলে যাওয়ার পর ওই যে ঘুমিয়েছে, তারপর ও 3 দিন ঘুম থেকে ওঠেনি। তার মধ্যে ওর মা বাবা এসছে দুর্গাপুর থেকে, কারণ ওর মা বাবাকে খবর দেওয়া হয়েছিল। তো ওর মা বাবা এসে যখন ওকে নিয়ে যেতে গেছে দুর্গাপুরে, বলেছে আমি দুর্গাপুর আমি যাব না। সে ওকে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়। আলটিমেট তোমার হচ্ছে যখন ট্যাক্সিতে করে নিয়ে যাচ্ছে, বলছে রীতিমতন ও একটা গাড়িকেও একা কন্ট্রোল করছে, অতগুলো মানুষকে, ঠিক আছে? দেন দুর্গাপুরের কোনো একটা দরগাতে ওকে নিয়ে যাওয়া হয়। লাস্ট অবধি একটা জিনিস বলেছিল যে এই ঘটনাটা ওই দরগার মধ্যে হয়, যখন ওকে ভেতরে নিয়ে যাওয়া হয় কিছু হয়তো ওর কপালে ঠেকানো হয়েছিল। ও নাকি, এটা শুনে আমার পুরো সিনেমাই লেগেছিল, কিন্তু ওর বন্ধুরা আমায় বলেছিল যে হ্যাঁ প্রত্যেকটা কথাই এটা সত্যি, ঠিক আছে? বলছে ওকে কেউ ধরে রাখতে পারছে না, 2টো হাত চেপে ধরে আছে, ও পা দেওয়ালের মধ্যে ঠেকিয়ে এরমভাবে ক্রল করতে করতে ওপরে উঠে যাচ্ছিল, ঠিক আছে? শেষে যখন হয়, মানে মেয়েটার নাকি আগে কোমর অব্দি চুল ছিল, বাস যখন আমি ওকে দেখেছি তখন ওর এতখানি চুল, মানে আমাদের মতনই চুল, বয় কাট চুল, ঠিক আছে? ওর পরে নাকি ওকে বারণ করে দিয়েছিল যাতে ও আর কোনোদিন চুল বড় না রাখে, ও আর কোনোদিন চুল বড় রাখতে পারবে না। ও তার জন্যই কন্টিনিউয়াসলি এখন বয় কাটি চুল রাখে। বাট এখন বিগত বহু মাস মেয়েটার সাথে আর দেখা হয়নি, কারণ চাকরি ছেড়ে অফিস চেঞ্জ করে নিয়েছে। তো যাই হোক, তো এই ঘটনাটা আমি ওর কাছ থেকে শুনেছিলাম। তো ওই দরগা থেকে ওকে ঠিক করা হয়, তারপর 6 মাস ও দুর্গাপুরে থাকে, ওখানে পুরোপুরি ওকে হিল করা হয়। এমনই ডিপ্রেশনে চলে গেছিলো, বাট তার মাঝখানের যে 18টা দিন ওর কিচ্ছু মনে নেই, যে 18টা দিন ওর সাথে কী হয়েছিল কিচ্ছু জানে না। যেটুকু জানে বা যেটুকু আমি জানতে পেরেছি, সেটা অন্যের কাছ থেকে শুনেই ও আমাকে। এখন তো আর ওই বাড়িতেও থাকে না? না 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 না। তারপর তো যেই কমপ্লেক্সটাতে গেল, সেই কমপ্লেক্সে একদিন ওর সাথে একটা, মানে কী জানো তো, কিছু মানুষ হয় না এই জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? তো কিছু মানুষ হয় যে এরা কি হয়, এরা যখন অ্যাট্রাক্ট করছে তো যেখানেই যাবে সেখানকার নেগেটিভ এনার্জিকেও এরা অ্যাট্রাক্ট করে নেয়, বুঝতে পেরেছো? তো যখন ওই কমপ্লেক্সটায় গেল, যে পপুলার, কলকাতার ভীষণ একটা পপুলার কমপ্লেক্স, যখন ওটাতে গেল, ওটাতেও দেখলো যে একদিন বন্ধুবান্ধবরা মিলে পার্টি করছিল। ধরো আমি আর তুমি বসে আছি,
তুমি আমাকে দেখছো, মানে আমি যদি এখানে বসে থাকি, আমার পেছনে যদি একটা দরজা থাকে, তুমি আমার পেছন থেকেই দেখছো আমি ওখানে দাঁড়িয়ে আছি। এই ঘটনা ওর সাথে ঘটেছে ওই কমপ্লেক্সে। হ্যাঁ, ওই কমপ্লেক্সে। অনিকেত বলে ওর একটা বন্ধু ছিল, ওরা একটা বাঞ্চ অফ পিপল, মানে গ্রুপ অফ ফ্রেন্ডস মিলে বসেছিল, আড্ডা মারছিল, গল্প করছিল, ড্রিঙ্ক ফ্রিঙ্ক করছিল সবাই, ঠিক আছে। হঠাৎ করেই দেখছে অনিকেত দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর ওর দিকে তাকিয়ে রয়েছে। এটা শুধু ও নয়, ওর সাথে আরও 4-5 জন দেখেছে, ঠিক আছে। তো এরকম খুচরো ঘটনা প্রচুর রয়েছে যেগুলো শুনতে পাই। এগুলো এটা কি শুধু ও গেছে বলে না, ওই কমপ্লেক্সেই? ওই কমপ্লেক্সে প্রবলেম আছে, কারণ ওখানে আগে প্রচুর খুন খারাপি, মার্ডার ফার্ডার প্রচুর জিনিস হতো, ঠিক আছে। ইনফ্যাক্ট এখনও যদি আজকের দিনে রাতের বেলায় কেউ কাউকে মার্ডার করে ওখানে ফেলে দেয় না, কেউ জানতেও পারবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কোন জায়গার কথা বলছি। এই ঘটনাটা মানে একটু অন্যরকম, আগের ঘটনাটা অন্যরকম, এটা অন্যরকম। এটা মানে হয়তো ওই 18 দিনটা কি করেছে ওটা জানা গেলে হয়তো দর্শকের জন্য ইন্টারেস্টিং হতো। ও বলেছিল আমায়, দেখো আচ্ছা। আজকে এই ঘটনাটা আমি শুনেছিলাম 2022-এ, যখন আমি প্রথম ওই আইটিস কোম্পানি জয়েন করি, তখনই ও আমায় বলেছিল। তো অতটা মনে নেই, তো ওই ঘটনাটা আমার ভীষণ ভয় লেগেছিল শুনে। দেন তারপর ওই কমপ্লেক্সেই গিয়ে আমরা আড্ডা মারছিলাম, একদিন পার্টি ফার্টি করছিলাম, তো তার পরের দিনই আমার দাদা মারা যায়, ঠিক আছে। মানে ওখান থেকেই তখন আমার খুব ব্যাড একটা ভাইব আসছিল ওখানে থেকে, যে আমার কিছু একটা খারাপ হতে চলেছে, কিছু একটা খারাপ হতে চলেছে। আর আমি কন্টিনিউয়াসলি ওদেরকে বলছিলাম যে আমার না ভাল লাগছে না, আমি কখন সকাল হবে আর আমি বাড়ি যাবো, আমার কিছু ভাল লাগছে না। ঠিক বাড়িতে ফেরার সময় বাবা আমায় ফোন করে, তোর দাদা হসপিটালে ভর্তি। মানে ওটা কি কি তুমি কি মনে করো যে নেগেটিভ জায়গায় গেছো না যে হয়তো কপালের জন্য? নেগেটিভ, দেখো নেগেটিভ জায়গায় গেছি, তার সাথে আমার দাদার তো কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়ে আমার ইনটিউশন পাওয়ারটা বুস্ট হয়ে গেছিল, ঠিক আছে। কখনো কখনো মাইনাসে মাইনাসে প্লাসও হয়ে যায়, ঠিক আছে। তো ওখানে গিয়ে আমার ইনটিউশন পাওয়ারটা বুস্ট হয়ে গেছিলো যে এবার কিছু একটা খারাপ হয়তো হতে চলেছে। দিস ইজ দ্য ইন্ডিকেশন যে আজকে আমি এখানে এসেছি, বুঝলে। আর ওই দিন ওখানে যখন আড্ডা মারতে গেছিলাম, তখন একটা দুটো খুব ছোটো ছোটো মাইনার ঘটনা বলছি, যে রাত্রি তখন 1-1:30 বাজে, আমরা তখন ছাদে আড্ডা মারছিলাম ওখানে, ঠিক আছে। হঠাৎ করে কন্টিনিউয়াসলি শুনছি নিচের যে গেটটা বন্ধ হচ্ছে খুলছে, বাট ওখানে কিন্তু কোনো হাওয়া চলছে না, হাওয়া চলছে না। তো সেই কারণে আমরা ছাদ থেকে নামতে পারছিলাম না ভয়েতে, ঠিক আছে। সবাই আমরা 4টে ছেলে ছিলাম, ঠিক আছে, 3 জন মেয়ে ছিল, আমাদেরই সব, আমরা একই টিমে, ঠিক আছে। তো আমরা সবাই এমনি আড্ডা মারছিলাম, তো গল্প টল্প করছিলাম, তো কন্টিনিউয়াসলি ওই গেটটা বন্ধ হচ্ছে। আর আরেকজনের গলার ভয়েস শুনেছিলাম যে নিচ থেকে ডাকছে, সেই মেয়েটা আমাদের সাথেই ছিল। ওই দিন ওই জায়গাটা খুব ভয় লেগে গেছিলো। এর মাইনার দু একটা ঘটনা সেদিনকে ঘটেছিল। ওদের মধ্যে ওই অনিকেত বলে যে ছেলেটার কথা, তুমি তখন মনে হয়নি যে না ভাই আমি পালাই এখান থেকে? ওইটা আমার কোনোদিন মনে হয় না। আমি হয়তো পোকামাকড় দেখলে পালিয়ে যাবো, বাট এই সব সিচুয়েশানে মনে হয় যে না, একটু কুল অ্যান্ড, কারণ এই টাইমে যদি তুমি এরকম সিচুয়েশানে যদি তুমি এক্সাইটেড হয়ে যাও না, দেন তোমার প্রবলেম হয়ে যাবে। তোমাকে এই সময় মাথা ঠান্ডাই রাখতে হবে। তো আমি একটু কুল অ্যান্ড কাম হয়ে যাই, ঠিক আছে, দেখি না কী হয় আলটিমেট, ঠিক আছে। আমি যদি তার কোনো ক্ষতি না করি, সে আমার কোনো ক্ষতি করবে না, ঠিক আছে। তো সেটা শুনেছিলাম যে বেসিক্যালি আমার যে টিএল, তার বোনও আমাদের সাথে ছিল, ঠিক আছে। ওর গলার ভয়েস আমরা নিচ থেকে মনে হচ্ছিলো যে ও যেন আমাদেরকে ডাকছে, ঠিক আছে। তো এটা শুনেছি, এইটা একটা হয়েছিল। তার জন্যেই পরের দিন ভোরবেলা 5:30 বেজেছে, ফার্স্ট বাস ধরেছি, ঠিক আছে। হেঁটে হেঁটে আমি গেছি, মানে অত সকালবেলা ওখান থেকে টোটোটা যায় না, ঠিক আছে, কারণ যেহেতু ওদের না আলাদা নামই আছে, ওই স্টপেজ, ওই কমপ্লেক্সের নামে স্টপেজ রয়েছে, ঠিক আছে। তো ওখান থেকে বাস ধরে সবার আগে আমি বাড়িতে ফিরেছি। ফেরার পথেই বাবার ফোন এসেছিল, তারপর তো আর কি। তো আমি এটাই বলবো একটা জিনিস, আজকে এই ঘটনাটা বলার পার্সপেক্টিভ এটাই, যে আজকালকার দিনে না, মানে আজকালকার দিনে আমরাও তো আজকালকার দিনেই, ঠিক আছে, বাট দ্য থিং ইজ কি, তুমি যদি আজকে হঠাৎ করে, অনেকে খুব আনন্যাচারাল কিছু লাইফস্টাইল লিড করে, যেমন এর পেছনে সবথেকে বড় রিজন হচ্ছে নাইট আউট, ঠিক আছে। তুমি নাইট আউট করছো ভাই, তুমি ভালো এরিয়াতে গিয়ে নাইট আউট করো, তুমি পার্ক স্ট্রিটে গিয়ে নাইট আউট করো, তুমি যদি কলকাতায় থাকো তুমি পার্ক স্ট্রিটে গিয়ে নাইট আউট করো, তুমি ভালো কোনো রেস্টুরেন্ট, বার, পাব, ডিস্কো, যেখানে ইচ্ছা গিয়ে তুমি আনন্দ করো। জঙ্গলে গিয়ে অ্যাডভেঞ্চার করতে গিয়ে, ফাঁকা জায়গায় গিয়ে, গ্রেভিয়ার্ডে গিয়ে, হন্টেড প্লেসে গিয়ে অ্যাডভেঞ্চার করতে যেও না। কারণ তুমি যদি সেখানে গিয়ে চ্যালেঞ্জ করছো না, যে কী আছে আমি দেখবো, যা হবে দেখা যাবে, তোমার এই চ্যালেঞ্জটা কে কীভাবে নিচ্ছে তুমি জানো না। যাকে তুমি চ্যালেঞ্জ করছো তাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না। নিজের শত্রুর সাথে ততক্ষণই ফাইট করা যায় যতক্ষণ তাকে চোখে দেখা যায়। এর জন্যেই লক্ষণ কিন্তু
ইন্দ্রজিৎকে তখনই মেরেছিল যখন সে নিরস্ত্র ছিল, আদারওয়াইজ ওকে কিন্তু মারার ক্ষমতা কারোর ছিল না। ঠিক আছে, যদি ওকে ওই নিকুম্বিলা যজ্ঞাগারে না মারতো তাহলে হয়তো রামায়ণের ঘটনাটাই অন্যরকম হতো। ঠিক আছে, তো সেই কারণেই বলবো যে আজকে তুমি হয়তো এরম জঙ্গলে রাতের বেলায় গিয়ে বলছো চুল ফুল খোলা রেখে যে কারোর কিছু করার থাকলে করে নাও, আমাকে কি আছে আমিও দেখবো এখানে। সে যদি সত্যি সত্যি তোমার ঘাড়ে চেপে বসে, না তোমার কোনো কেটোমিটার কাজ করবে, না তোমার কোনো মাল্টিমিটার কাজ করবে, না তোমার ইভিপি রেকর্ডারে কোনো ভয়েস আসবে, না তুমি বাঁচবে, এটুকুই বলার। তো যেটাই করবে অনেক কিছু ভাবনা চিন্তা করে করো, প্রপার প্রিকশন নিয়ে করো, না হলে কিন্তু এই জিনিস যদি একবার পেছনে পড়ে যায়, ইট উইল হন্ট ইউর লাইফ। আবার একটি পডকাস্ট হলো আমাদের। আর আমি জানি না তোমার সাথে যখনই পডকাস্টে বসি এত ভালো কেন হয়ে যায় পডকাস্ট। না তার মানে কি বলছো অন্য কারোর সাথে হয় না? আমি জানি না, আমি কোনো কারণ করতে চাই না, এটা হচ্ছে ফাঁসানোর চেষ্টা। যাই হোক, না সত্যি আমাদের টপিকগুলোর ডিসকাশন খুব ভালো হয়। এটা আমাকে গৌরব তাবাতারও বলেছে। যাই হোক, গৌরব তাবাতার কি বলেছে? না ও হঠাৎ করে পডকাস্ট করতে করতেই বলছিল, ওটা পডকাস্টেও রয়েছে যে তুই খুব ভালো পডকাস্ট করিস। না না সিরিয়াসলি দেখো, কনভারসেশন তখনই ভালো হবে না যখন উল্টো দিকের মানুষটা ইনভলভমেন্টটা ততটাই থাকবে যতটা একজন গেস্টের থাকবে। হোস্ট আর গেস্টের যদি কন্ট্রিবিউশন প্রপার থাকে তাহলে সেক্ষেত্রে আউটপুটটাও সেরকম হবে। আজকে আমি অ্যাজ আ গেস্ট গিয়ে তোমার চ্যানেলে এসে যদি আমি হোস্ট হয়ে যাই, সেক্ষেত্রে তোমার চ্যানেলের ব্যাড ইমপ্রেশন সে, তাই না? প্রথম এপিসোডে আমি ঘুমিয়েই পড়েছিলাম। জমদূত ট্যাগ নেম হয়ে গেছিল জমদূত। দুজন কি যেন দুই জমদূত বসে গল্প করছে, বাবা কমেন্টগুলো তখন পড়তাম বসে বসে। যাই হোক, না খুবই অনেস্টলি ভালো লাগলো আবার তুমি আসলে, আর আবার করলে, আবার আসবে কদিন পর অন্য বিষয় নিয়ে। পডকাস্ট নয় সেটা, সেটা পডকাস্ট নয়, কিন্তু বলবো না, যেটা আজকেই হওয়ার কথা ছিল হয়নি, হয়ে ওঠেনি কোনো একটা কারণে, বাট নিশ্চয়ই। হ্যাঁ, তো মানে খুবই বারবারই বলছি খুবই ভালো লাগলো তুমি আসলে। খুব ভালো আড্ডা হয় জমে, আর পডকাস্ট তো হয় কিন্তু অফ স্ক্রিনেও আমাদের ভালো আড্ডা হয়, এটা ভাল লাগে। আবার এসো অন্যান্য চ্যানেলে কম গিয়ে, সেটা বলতে পারছি না কারণ স্পেসিফিক 2-3টে চ্যানেল আছে যাদেরকে মানে আমার ভেতর থেকে আমি বলতে পারি না যে আমি যেতে পারবো না। ঠিক আছে, অবভিয়াসলি তার মধ্যে একদম সেটা সবাই জানে, তোমার বাদ রেখে বাকি সবাই জানে যে শান্তদ্বীপ যদি রাখে আমি বাকিগুলো ক্যান্সেল করে দিয়ে সেখানে চলে যাব, এটা বাকিরা সত্যিই জানে। ঠিক আছে, তার জন্য তার আগে আমায় জিজ্ঞেস করে না শান্তদ্বীপের সাথে শুট নেই তো ওই দিন। ঠিক আছে, তো যাই হোক, খুব ভালো লাগলো সত্যি তোমার চ্যানেলে আসে। আমি নিজেও এখন পডকাস্ট শুরু করেছি আমার চ্যানেলে, হরার পডকাস্ট। তো সেখানেও গেস্টদের সাথে যখন কথা বলি আমি, তোমার চ্যানেলে এসে তোমার থেকে বেশ কিছু জিনিস শিখতে পেরেছি। যে ইনভলভমেন্টটা শুধু যদি একদিক থেকেই হয় না, তখন অডিয়েন্সের কাছে সেই জিনিসটা খুব একঘেয়ে হয়ে যায়। তো এই যে অ্যাজ আ হোস্ট তোমার যে ইনভলভমেন্টটা, যেই টপিকে আমরা ডিসকাস করছি তার ওপর যে তোমার ইনভলভমেন্টটা বা তার ওপর যে তোমার রিসার্চটা, এটা কিন্তু উল্টো দিকের মানুষকে আরও বেশি প্রভোক করে তার কন্ট্রিবিউশনটা দেওয়ার জন্য। সো এটা আমাকেও ভীষণ হেল্প করেছে। আর তোমার চ্যানেল থেকে তো আমি অনেক কিছু শিখেছি, এটা তুমিও জানো, কতবার ফোনে কথা হয় আমাদের সপ্তাহে। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এবার অফ ক্যামেরা স্টুডিও ভাড়াটাও দিয়ে দিও। যাই হোক, খুবই ভালো লাগলো আজকের পডকাস্ট করে। ডেফিনেটলি আবার একদিন বসবো, তবে এরপর আসবো নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো ঘটনা। কারণ আমি আমার নিজের গল্প বলা চ্যানেলের জন্য ঘটনা খুঁজছি, এবার একটু ইউনিক ঘটনা খোঁজার চেষ্টায় আছি। আই ডোন্ট নো, আর ভালো গেস্ট এনো। আর আমি তোমাকে এই উপদেশ দেব, আমি ভূতের কন্টেন্ট আমি মানে খুব বেছে বেছে এবার থেকে করছি। আমি দর্শককেও এটা বলছি যে ভুল একটা হয়েছে, বাট ঠিক আছে, মানুষ ঠিক আছে, দেখো হতেই পারে, যে কোনো জিনিসে ভুল তো হবেই, না হলে তুমি শিখবে কোত্থেকে। বাট আমি তাকে ডিসরেসপেক্ট করছি না যে এসেছিল, বাট ওটা আমার তরফ থেকে। তাকে নিয়ে অন্য কোনো টপিকে কথা বলে হয়তো তার প্রবলেমটা হতো না, বাট হয়ে গেছে, এখন কিছু বলে লাভ নেই। আগামী দিনে খুব ভালো ভালো পডকাস্ট আসছে, সবাই দেখুন। ওর চ্যানেলেও খুব ভালো ভালো পডকাস্ট আসছে, দেখুন, সব পডকাস্ট দেখুন, আর কিছু দেখতে হবে না, শুধু পডকাস্ট দেখুন, শুধু পডকাস্ট দেখুন। হ্যাঁ, স্পটিফাইতে আমরা এখনো নেই, মানে আছে কয়েকটা এপিসোড, সব ওটা আমার ক্ষেত্রেও তাই। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।